বললাম আমরা করতেছিলাম রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে? রিলেটিভ হিউমিডিটি কি ছিল? কিছু মনে আছে? হ্যাঁ মনে আছে। বলো রিলেটিভ Mass হিউমিডিটি of কি ছিল? mass of vapor divided by mass of mass of volume of space into সব ভুল বলো, 100. সব ভুল বলো। কেন শুরু করি হোয়াট ইজ ব্যাপার। vapor বলো হচ্ছে the এত আস্তে আস্তে পড়াইছিলাম তাও তো আমার মাথায় নেই কিছু। gaseous form of water. gaseous state of gaseous state of gaseous state of gaseous state of solid and liquid, gaseous state of solid and liquid এটাকে কি বলে? ব্যাপার। gaseous state of solid and liquid কে কি বলে? ব্যাপার। gaseous state of solid and liquid কে কি বলে? ব্যাপার। গ্যাস কাকে বলে? what is gas? গ্যাস room হচ্ছে temperature এটা gas state এ থাকবে। এক্স্যাক্টলি নর্মাল কন্ডিশনে যে যে সাবস্টেন্সটা কি থাকে, গ্যাসিয়াস থাকে, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি গ্যাস, ঠিক আছে? সাবস্টেন্স 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 দ্যাট ইজ গ্যাসিয়াস, সাবস্টেন্স দ্যাট ইজ গ্যাসিয়াস, সাবস্টেন্স দ্যাট ইজ গ্যাসিয়াস অ্যাট নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, অথবা অ্যাট রুম কন্ডিশন, অ্যাট রুম কন্ডিশন, অ্যাট রুম কন্ডিশন। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে। এরপর হচ্ছে যে কি তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্যাচুরেটেড ভেপর প্রেসার। তো স্যাচুরেটেড ভেপর প্রেসার বোঝার আগে তোমার কাছে বুঝতে হবে হোয়াট ইজ স্যাচুরেটেড ভেপর। কি বুঝবা? স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ভেপর, স্যাচুরেটেড ভেপর আনস্যাচুরেটেড ভেপর, স্যাচুরেটেড ভেপর আনস্যাচুরেটেড ভেপর, ঠিক আছে? আসো আমরা স্যাচুরেটেড ভেপর লিখলাম এখানে, আবার ওদিকে কি কি করবো? আনস্যাচুরেটেড ভেপর, ঠিক আছে? আসো তো দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য প্রথমত স্পেলিং এর তো আছেই, ঠিক না? আসল পার্থক্যগুলোতে আসে, ঠিক আছে? তো প্রথমে আসো স্যাচুরেটেড ভেপরের বিষয়টা কি, স্যাচুরেটেড ভেপরের বিষয়টা কি। তো ধরো কোন একটা তোমার স্পেস আছে, ধরো কোন একটা কি আছে, স্পেস আছে, এটা একটা কোন একটা স্পেস, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেস, বুঝছো? এটা হচ্ছে একটা স্পেস, ক্লিয়ার? জি ভেরি গুড। এখন এই স্পেসের মধ্যে তোমার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে ওয়াটার ভেপার হোল্ড করার, একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে ওয়াটার ভেপার হোল্ড করার। তো এই স্পেসটা যতটুকু ক্যাপাসিটি আছে তার ওয়াটার ভেপার হোল্ড করার, ততটুকু ওয়াটার ভেপার যদি এখানে থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো স্যাচুরেটেড ভেপার। বুঝা গেছে? মোট কথা হচ্ছে ক্যাপাসিটি, কোন একটা স্পেসের মধ্যে ওয়াটার ভেপার ধারণ করার যে ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটিটা যদি কি হয়, ওই ক্যাপাসিটিটা যদি ওই স্পেসের মধ্যে থাকা ব্যাপারের সমান হয়, মানে যতটুকু কন্টেইন করতে পারবে অতটুকু ওয়াটার ভেপার আছে, তাহলে আমরা ওটাকে কি বলবো? স্যাচুরেটেড ভেপার। বুঝা গেছে? এখন আনস্যাচুরেটেড ভেপার তুমি বুঝতেছো, যখন তোমার ক্যাপাসিটিটা কি হবে? ক্যাপাসিটিটা কন্টেন্ট থেকে বড় হবে, মানে হচ্ছে তোমার যতটুকু ক্যাপাসিটি আছে ওয়াটার ভেপার হোল্ড করে তার চেয়ে কম ওয়াটার ভেপার থাকবে। তাহলে ভাই উল্টে যাচ্ছে না? না, উল্টো হচ্ছে না। ঠিক আছে ক্যাপাসিটি এরপর আসো, হ্যাঁ, এখন স্যাচুরেটেড ভেপার যে প্রেসারটা দেয় ওটা হচ্ছে একটা ভেপার সর্বোচ্চ যে প্রেসার দেয়, মানে একটা ভেপার স্যাচুরেটেড অবস্থায় থাকলে সে তার সর্বোচ্চ প্রেসারটা দিতে পারে, আর ম্যাক্সিমাম প্রেসারটাকে কি বলা হবে? ভেপার প্রেসার। বুঝা গেছে? জি ভাই বুঝা গেছে? তারপরে তো এখন আমরা কি লিখতে পারি? বলছে প্রেসার অফ স্যাচুরেটেড ভেপার, প্রেসার অফ স্যাচুরেটেড ভেপার, প্রেসার অফ স্যাচুরেটেড ভেপার, প্রেসার অফ স্যাচুরেটেড ভেপার, প্রেসার অফ স্যাচুরেটেড vapor is equals to maximum pressure of that vapor is equals to maximum possible pressure, অথবা possible maximum pressure of that vapor, possible maximum pressure of that vapor. বুঝে গেছে? জি ভাই ভেরি গুড, ক্লিয়ার? ভেরি গুড। আসো তো এখন এখানের মধ্যে আমরা এতটুকু পড়ে ফেললাম, এতটুকু আমরা আরামসে পড়ে ফেললাম, ঠিক আছে? তোমাকে যদি সকালে পড়তে বলি তুমি কত সকালে পড়তে পারবে? ডিপেন্ডস 30 মিনিট আর্লি করে বলো। আজকে থেকে হ্যাঁ, কালকে হ্যাঁ, কতটুকু সকালে পড়তে পারবে? আগামীকাল তো আসতেছেন না। বলো না কতটুকু সকালে পড়তে পারবা? যদি কলেজ তো নাই পড়তে পারবো। যদি কলেজ ডে এর কথা বলতেছেন? কত সকালে মানে ধরো আগামীকাল, আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 29 তারিখ, ঠিক না? কালকে 29 তারিখ না আজকে 28 তারিখ, তাহলে 29 তারিখ আছে, 1 তারিখ আছে, 2 তারিখ আছে, জি ক্লিয়ার? তাহলে আর কয়টা দিন আছে? 3টা দিন। যদি আমি বলি 3টা দিন সকালে তুমি কয়টা মানে কত সকালে পড়তে হবে? 6টা 29 তারিখ 7টা। এক্সাম 29 তারিখ এক্সাম, তাহলে 29 তারিখ সকালে তুমি পড়তেছো না, তাহলে 1 তারিখ 2 তারিখ সকালে কয়টা বাজে পড়তে পারবো? হাইয়েস্ট মানে একদম আর্লি বলবো, হাইয়েস্ট আর্লি বলবো, 30 মিনিট লেট করে বলবো। 7:30 7:30, ঠিক আছে, ওকে। তাহলে 7:30 বাজে রেডি থাকবে আমার জন্য, ওকে? না
হ্যাঁ সেজন্য ঠিক আছে, ওকে 7:30 বাজে রেডি থাকবা। ওকে, ক্যাপাসিটি গ্রেটার দেন কন্টেন্ট, এতটুকু বুঝছি আমরা। জি ভাই। এখন তোমার আনস্যাচুরেটেড ব্যাপার যে প্রেসারটা দিব এটাকে কি বলা হবে? আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেসার। স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার কি ম্যাক্সিমাম পসিবল প্রেসার, আর আনস্যাচুরেটেড ভ্যাপার প্রেসারটা কি ম্যাক্সিমাম পসিবল প্রেসার হবে না, আবার এটা লিস্ট পসিবল প্রেসারও হবে না। বুঝছো বিষয়টা? জি এটা ম্যাক্সিমাম না হলে যে লিস্ট হবে এমনও কোনো কথা নাই। নাই। তো আবার মানে ফ্লোতে যেভাবে আমরা ডিফারেন্স লিখি, মানে এদিকে ম্যাক্সিমাম দিলে এদিকে লিস্ট দিয়ে বসে থাকি, ওরকম না কিন্তু। আচ্ছা বুঝে গেছে? জি ভেরি গুড। এরপরে আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি, ঠিক আছে? হ্যাঁ, হিউমিডিটি। হিউমিডিটি কি? হোয়াট ইজ হিউমিডিটি? বলো। হিউমিডিটি বুঝে হচ্ছে কোন একটা প্লেসের হিউমিডিটি দিয়ে আমরা কি বুঝি? কোন একটা প্লেসের হিউমিডিটি দিয়ে আমরা বুঝি হচ্ছে presence of water ওই, vapor in a certain area. হ্যাঁ, প্রেজেন্স অফ ওয়াটার ভেপার ইন এয়ার, প্রেজেন্স অফ ওয়াটার ভেপার ইন এয়ার, এটাই হচ্ছে কি হিউমিডিটি। কোন একটা স্পেসের হিউমিডিটি দিয়ে বুঝি সে স্পেসের মধ্যে কি পরিমাণ ওয়াটার ভেপার আছে, সেই স্পেসের এয়ারের মধ্যে কি পরিমাণ ওয়াটার ভেপার আছে, এটাই হচ্ছে কি ওই এয়ারের বা ওই স্পেসের হিউমিডিটি। বুঝে গেছে? এরপর আসো অ্যাবসলিউট হিউমিডিটি কি? হুম, Absolute humidity. হ্যাঁ বলো অ্যাবসলিউট হিউমিডিটি কি? Oh অত yeah. কিছুই মনে নাই। না না অ্যাবসলিউট absolute হিউমিডিটি humidity হচ্ছে ওই দেখি তোমার মনে আছে কিনা। তাহলে ভুলে গেছি। ভেরি গুড, গতকালকে রাতে পড়াইছি। ওইটাই যেটা আমি ভাবতেছি এটাই। তুমি কি ভাবতেছো আমি কিভাবে বুঝবো বাবা? জানার কথা ওই মাস অফ ওই মাস অফ এটা আসো, এটা হচ্ছে যে কি তোমার কনেক্টেড স্পেস আছে, ঠিক আছে? কনেক্টেড স্পেস আছে, কনেক্টেড স্পেস ধরে নিছো, ঠিক আছে? এটা কি কনেক্টেড স্পেস? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কনেক্টেড স্পেস। ভেরি গুড, ডেসক্রিপশনটা লিখে দিলেই হইতো। এটা হচ্ছে তোমার কনেক্টা স্পেস। বুঝা গেছে? জি তো এই স্পেসের কি আছে? একটা ভলিউম আছে। হুম এই স্পেসের একটা কি volume ভলিউম আছে, এই স্পেসের একটা ভলিউম আছে। হ্যাঁ, হুম তো এই স্পেসের মধ্যে আবার আমাদের নির্দিষ্ট পরিমাণ কি আছে? এই স্পেসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ওয়াটার ভেপার আছে। ওই ওয়াটার ভেপারের মাসটাকে আমরা কি বলতেছি? ওই ওয়াটার ভেপারের মাসটাকে আমরা বলতেছি এম। এম কি? এম হচ্ছে মাস অফ ওয়াটার ভেপার। এম কি? মাস অফ ওয়াটার ভেপার, মাস অফ ভেপার, মাস অফ ভেপার, মাস অফ ভেপার, মাস অফ ভেপার। বুঝা গেছে? জি আর ভি কি? ভি হচ্ছে ভলিউম অফ স্পেস, ভি হচ্ছে ভলিউম অফ স্পেস, ভি হচ্ছে ভলিউম অফ স্পেস, ভলিউম অফ স্পেস। বুঝা গেছে? এখন তুমি মাস অফ ওয়াটার ভেপারকে যদি ভলিউম অফ স্পেস দিয়ে ভাগ দাও, তুমি মাস অফ ওয়াটার ভেপারকে যদি কি করো? ভলিউম তাহলে ঠিক আছে আমি এটা বুঝা ভাবতেছি গেছে? না তুমি এটা ভাবতেছিলে না। হ্যাঁ তুমি মাস অফ ওয়াটার ভেপারকে যদি কি করো? ভলিউম দিয়ে তুমি ভাগ দাও, যদি তুমি ভলিউম দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পাবা? তুমি পাবা অ্যাবসলিউট হিউমিডিটি। বুঝছো নি? হ্যাঁ এখন অ্যাবসলিউট হিউমিডিটি কেন বলছে এরকম করে? কারণ অ্যাবসলিউট হিউমিডিটির সাথে সবাই রিলেটিভও মিশাই ফেলে। হ্যাঁ বুঝছো? এই কারণে আমি অ্যাবসলিউট হিউমিডিটি আলাদা করে পড়াচ্ছি। অ্যাবসলিউট হিউমিডিটি অনেকে আসলে পড়ায় না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। তাহলে যদি কখনো লিখো যে কি, মনে রাখার দরকার নাই। অবশ্যই মনে রাখবা। মানে অ্যাবসলিউট হিউমিডিটি কেউ পড়ায় না, কারণ এটা তো খুব সহজ একটা জিনিস, রিডিং করলেই পারা যায়, কিন্তু পরীক্ষার মধ্যে তো চলে আসে। পরীক্ষার মধ্যে যখন আসে তখন সবাই কিসের ডেফিনিশন বসায় বসে থাকে? রিলেটিভ হিউমিডিটি। ফিজিক্সের মধ্যে এবি তে কিন্তু মার্কস হারানো যাবে না। বুঝছো বিষয়টা? ওকে ভাইয়া এবি তে কোনো প্রকার লিখবোই না, হুম এবি লিখবোই না। কেন লিখবা না? না লিখলে তো মার্কস হারাই ফেলছো। হ্যাঁ, না আমার ভিতরে ইন্টার মার্কিং আছে। নেগেটিভ মার্কিং কেন থাকবে? এরপর আসো ডিউ পয়েন্ট। বলো ডিউ পয়েন্ট কি? ডিউ পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার, কোন যে টেম্পারেচারে ডিউ ফর্ম হয়। এক্স্যাক্টলি, ডিউ পয়েন্ট কি? প্রথমত একটা টেম্পারেচার, একটা কি টেম্পারেচার, যে টেম্পারেচারে কি ফর্ম হয়, যে টেম্পারেচারে ডিউ ফর্ম হয়, যে টেম্পারেচারে ডিউ ফর্ম হয়, এটা হচ্ছে ডিউ পয়েন্ট। ঠিক আছে? তো আমার যেহেতু একটা রোগ আছে, ব্যাখ্যা করুন, আমি ব্যাখ্যা করবো, ঠিক আছে? তোমার যদি টেম্পারেচার আমি ফিক্স রাখি, তাহলে তোমার, আচ্ছা টেম্পারেচার ফিক্স রাখলাম না, তোমার নির্দিষ্ট টেম্পারেচারে, হ্যাঁ টেম্পারেচার ফিক্স রাখতে সেটা বলতেছি না, নির্দিষ্ট টেম্পারেচারে, ধরো একটা টেম্পারেচার আছে টি, এই টেম্পারেচারে তোমার কোন একটা স্পেস কি করতে পারে? ধরো 100 গ্রাম ভেপার হোল্ড করতে পারে। কত গ্রাম ভেপার হোল্ড করতে পারে? 100 গ্রাম ভেপার হোল্ড করতে পারে। টেম্পারেচার চেঞ্জ করে দিলে এই পরিমাণটাও কি হবে? 10 গ্রাম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ধরো এটা 110 গ্রাম হয়ে গেছে, বুঝা গেছে? চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি কি করলাম? টেম্পারেচার চেঞ্জ করলাম। মানে টেম্পারেচার চেঞ্জ করলে একটা স্পেস যে পরিমাণ ভেপার হোল্ড করতে পারে ওটা চেঞ্জ হবে। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তো এটার সাথে ডিউ এখন পয়েন্টের সম্পর্ক কি? অবশ্যই আছে, এখন অবশ্যই আছে। তো যখন কোন স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে
যখন সর্বোচ্চ পরিমাণ কি থাকে, Water ওয়াটার vapor ভেপার থাকে। বুঝা গেছে? ধরো তোমার টি টেম্পারেচারে 100 গ্রাম থাকতে পারে, তো টি টেম্পারেচার যদি 100 গ্রামই থাকে, অথবা টি ওয়ান টেম্পারেচারে কি 110 গ্রাম থাকতে পারে। আর যদি টি ওয়ান টেম্পারেচার 110 গ্রামই থাকে, তাহলে আমরা ওটাকে কি বলবো, স্যাচুরেটেড ভেপার বলবো। ঠিক আছে, স্যাচুরেটেড ভেপার বলবো। এখন যখন স্যাচুরেটেড ভেপার থাকবে, তখন কি এটা আর ভেপার হোল্ড করতে পারবে? না। পারবে না। তখন কি সে কি তৈরি করবে? ডিউ তৈরি তৈরি করবে। তাহলে আমরা ডিউ পয়েন্টকে কি বলতে পারি? টেম্পারেচার এট হুইচ ডিউ ফর্মস, অথবা এটা বলতে পারি টেম্পারেচার এট হুইচ the air of an space gets saturated. তাহলে ভাই আমার বৃষ্টির সময় আমাদের ডিউ ফর্ম কেন হয় না এত বেশি নরমাল? পড়াচ্ছে, এটা আছে। ঠিক আছে, উইন্টার একটা এক্সপ্লেনেশন পাইছি, এবার ইয়ারটা পাচ্ছি। আসো। এরপর আসো আমাদের রিলেটিভ হিউমিডিটি। হ্যাঁ, রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি কি বলো? হোয়াট ইজ রিলেটিভ হিউমিডিটি? ওইটাই জাস্ট ইনটু 10 ইনটু 100। এই তো অমনোযোগী থাকলে যেটা হয়, না হয় নাই on a content of vapor divided by capacity। হ্যাঁ আসো রিলেটিভ হিউমিডিটি। হয়েছিল তো RH। রিলেটিভ হিউমিডিটি জিনিসটা কি? তোমার কোন একটা স্পেস আছে, ধরো তোমার কি আছে, কোন একটা স্পেস আছে। ধরো এখানে একটা স্পেস ধরে নিলাম, এটা কি তোমার একটা স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। এত টাইম বাসে কি করবা? হ্যাঁ, এত আসতে যাইতেছে, তাও একটা কিছু শেষ করতে আসছো। রিলেটিভ হিউমিডিটি, তো এটা কি একটা স্পেস। ঠিক আছে, এই স্পেসের একটা কি আছে, একটা আছে হচ্ছে তার ক্যাপাসিটি, একটা আছে কি তার ক্যাপাসিটি, একটা আছে তার হচ্ছে ক্যাপাসিটি। ধরো ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি ধরো হচ্ছে কত, 100 গ্রাম। ক্যাপাসিটি কত? 100 গ্রাম। ক্যাপাসিটি না সি দিয়ে ধরে বাবা পড়তে থাকো। রিলেটিভ হিউমিডিটি বুঝাচ্ছি তোমাকে। তোমার একটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে ওয়াটার ভেপার একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াটার ভেপারই হোল্ড করতে পারবে। ধরো ওই যে নির্দিষ্ট পরিমাণ ওয়াটার ভেপার হোল্ড করতে পারবে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি। আর ক্যাপাসিটিটা হচ্ছে কত? 100 গ্রাম। ক্যাপাসিটিটা হচ্ছে 100 গ্রাম। আর এখানে ধরো ওয়াটার ভেপার আছে কত? এখানে ধরো ওয়াটার ভেপার আছে হচ্ছে তোমার 20 গ্রাম। ওয়াটার ভেপার আছে কত? 20 গ্রাম। তো যদি তোমাকে বলি রিলেটিভ হিউমিডিটি বের করতে, তুমি কি করবা? 20 ডিভাইডেড বাই 100 ইনটু 100। বুঝা গেছে? দিন শেষে কি আসবে? 20%। তার মানে আমি কিভাবে বের করছি রিলেটিভ হিউমিডিটি? প্রথমে আমি নিচে কাকে বসাইছি? নিচে বসাইছি হচ্ছে ক্যাপাসিটি কে। উপরে কি কাকে বসাইছি? যেই পরিমাণ আছে ওইটাকে, তার মানে কন্টেন্ট কে উপরে বসাইছি। আর উপরে কি করলাম? ইনটু 100 করে দিলাম, যাতে আমি অ্যামাউন্টটা কিসে পাই? পার্সেন্টেজে পাই। বুঝা গেছে? তো এক্সাম্পল আগে দিয়ে দিলাম, এখন তোমাকে আমি আসল ডেফিনেশনটা বুঝাই। হ্যাঁ, আসল ডেফিনেশনটা বুঝাই। দেখো, এটা আমি তোমাকে এক্সাম্পলটা আগে দিয়ে দিলাম, এটা এক্সাম্পলের কাহিনীগুলো এখানে রাখলাম। এখন দেখো তোমার রিলেটিভ হিউমিডিটি কি? রিলেটিভ হিউমিডিটি হচ্ছে তোমার কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। ঠিক না? কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি, এটাই হচ্ছে তোমার রিলেটিভ হিউমিডিটি। কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটিকে যখন তুমি কি করবা? পার্সেন্টেজে এক্সপ্রেস করবা, তখন এটাকে রিলেটিভ হিউমিডিটি বলে। এন্ড তুমি যদি এই কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি এই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি তোমার খাতা ইউজ করো, মার্কস পাবা? জীবনে পাবা না। ঠিক আছে, তাহলে তোমার কাছে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে? চলো আসো আমরা ওই ল্যাঙ্গুয়েজে লিখি, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, উপরে কি হবে? কন্টেন্ট। উপরে কি হবে? কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার। content की mass of water vapor present in air, mass of vapor present in air, mass of vapor present in air, mass of vapor present in air। presence of vapor in air লিখলে হবে না? না, মাস দিতে হবে, অবশ্যই মাস দিতে হবে, অবশ্যই কি দিতে হবে? মাস দিতে হবে, মাস দেয়া ছাড়া কোনো উপায় নেই। বুঝা গেছে? এরপরে কি? এরপরে হচ্ছে মাস অফ, এরপরে কি হবে বলো? এটা হবে ক্যাপাসিটি। হ্যাঁ, মাস অফ ক্যাপাসিটি অফ এয়ার। এই জিনিসটা লিখলেও কিন্তু মার্কস পাবে না। ঠিক আছে, এই জিনিসটা লিখলেও মার্কস পাবে না। এখন বলো ক্যাপাসিটিতে আমরা কি বুঝি? ক্যাপাসিটি পরিমাণ যদি ওয়াটার ভেপার থাকে, তাহলে এই এয়ারটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড হবে না? তো মাস অফ ওয়াটার ভেপার in a mass of water vapor which will make the air saturated, which will make the air saturated। বন্ধ করো, যখন কোনো কিছু বুঝাবো তখন অন্য কিছু তো মনোযোগ দেওয়া যাবে না। আসল ফর্মুলা যা দেখতেছি আপনার ইংলিশ make the ওইখানে কি লিখছে সেটা air saturated। বুঝা গেছে? জি ভাইয়া, ক্লিয়ার? ইংলিশ দিয়ে দিয়ে বহুত
পাবলিক ইউনিভার্সিটিতে ঠিক গেছি, বহুত দূরে চলে না না আসছি, সেরকম বুঝছো? না, মানে এটা এখন আবার কেটে কেটে দিলে এখন আমাকে এখন এটা না সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়াটা পরে মানে এটা হ্যাঁ 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 পাশে একটু স্টার্ট টার্ট দিয়ে দেন না, কিছু একটা দিয়ে দেন না। তাহলে এই স্টার দিব নাকি এই স্টার দিব? এটাই আপনার কোনো স্টারই সুন্দর নেই, বাদ দেন, আপনি স্টারে দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ এটা সুন্দর আছে, না সুন্দর না, এবার চলে একটু এটা ছোট করে সুন্দর দিন। নাই, আমি আমি এত সুন্দর স্টার 7 জন্মে আঁকি নাই, কি বলে সুন্দর নাই? মানে স্টুডেন্টের কোনো অ্যাপ্রিসিয়েশনই নাই। এতগুলা দেওয়ার দরকার নাই তো। ওকে, ঠিক আছে, এরপরে ফর্মুলাটা কিন্তু আমার মনে আছে, বল এরপরে ফর্মুলাটা কি? থিটা 1 ওইটা নাই, আমি ওখানে গেছি এখনো, আমি বলছি আমি হাইগ্রোমিটারে গেছি, এখানে ফর্মুলা শেষ হয়েছে? এখানে ফর্মুলা শেষ হয় নাই। এখন দেখো, তোমার প্রেসারের একটা সম্পর্ক আছে, প্রেসার দিয়ে তুমি কি করতে পারো? ফর্মুলা তোমার করতে পারে। বাবা, এটা বলছি না, প্রেসার দিয়েও তুমি কি করতে পারো? তুমি যদি প্রেসার দাও, প্রেসার দিয়েও তুমি কি করতে পারো? ক্যাপাসিটিটাকে বাড়াইতে কমাইতে পারো। পারো, প্রেসার দিয়ে তুমি ক্যাপাসিটিটাকে বাড়াতে কমাইতে পারো। এখন আমরা ওই কাহিনীতে যাবো না যে কিভাবে কমবে কিভাবে বাড়বে, মোট কথা হচ্ছে কি প্রেসারটাও তোমার রোল প্লে করতে পারে, প্রেসারটাও তোমার রোল প্লে করতে পারে। তো প্রেসার যেহেতু রোল প্লে করতে পারে, আমরা এটা প্রেসার দিয়ে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? প্রেসার দিয়ে এক্সপ্রেস করতে পারি। আমরা নতুন কিছু শিখলে পুরানগুলো ভুলে যাই না, না এটা শুধু তুমি, আমরা না, মেমোরিজ বা কিছু একটা ভুলে যাই। ঠিক আছে, আসো। ব্রেন ক্যাপাসিটি বাড়ানোর কোনো উইং আছে? রিভিশন করবা, রিভিশন, ওকে নোটটা লিখবা, নোটটা 10 বার করবা, 20 বার করবা, 30 বার করবা। আজকে আজকে হইতে হবে ভাই। এরকমের মধ্যে তুমি ডিসাইড করবা যে আজকে যে নোটটা লিখছি আমি, ওটাকে আমি আজকে 120 বার করবো। আজকের মধ্যে 120 বার যখন রিডিং করে ফেলবা, বারবার বা বোঝার দরকার নাই, শুধু রিডিং করবা রিডিং করবা রিডিং করবা, রিপিটেশন, রিপিটেশন যে কি পাওয়ারফুল, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি লিটারালি কি করে জানো, পরীক্ষার আগের দিনগুলোতে আমি জাস্ট নোট দেখি, নোটটা পড়ি, বুঝার চেষ্টা করি, বুঝার পরে আমি কি করি, চোখ বন্ধ করে না, মানে ল্যাপটপের স্ক্রিনের দিকে না তাকাই, আমি পুরো নোটটা লিখি আগে, ঠিক আছে? এটা করে করে আমি পরীক্ষার আগের 1.5 দিনেই কাজটা শেষ করি। আর বাকি অর্ধেক দিন যেটা বাকি আছে, এটার মধ্যে আমি নোটটাকে লাইক অ্যাটলিস্ট 50 to 60 টাইমস পড়েন রিভাইজ করি, এমনি আমার থেকে রিভাইজ আরেকটা প্রশ্ন ছিল, করতেই থাকি। মানে আরেকটা পরীক্ষার প্রশ্ন হলে গিয়ে দেখা যায় ওটাই লিখি। ঠাস ঠাস মাথায় আসে। ইউ হ্যাভ নো আইডিয়া ফর রিভিশনের পাওয়ার কি। রিভিশন কি করে, সাবকনশিয়াস মাইন্ডে ইনফরমেশন স্টোর করে। সাবকনশিয়াস মাইন্ড, তুমি এখন কনশিয়াস মাইন্ড আছে, তোমাকে কিছু জিজ্ঞেস তোমার মাথায় থাকবে না, তুমি কোয়েশ্চেনটা দেখছো, ধর ফর এক্সাম্পল আমাদের মলিকুলার অরবিটাল থিওরি ছিল, আমি পরীক্ষার আগের মুহূর্তে আমাকে সবাই বলছে মলিকুলার অরবিটাল থিওরি যখন একটা শর্টকাট বল, এটা বল ওটা বল, আমার মাথায় আসতেছে না, আমি বলতে পারতেছি না, এই 2টা পয়েন্টের পর বলতে পারতেছি না, পরীক্ষার খাতার মধ্যে 7টা পয়েন্ট লিখে চলে আসছে, কেমনে? সাবকনশিয়াস মাইন্ড। তখন পরীক্ষার খাতা লিখতেছি, তখন ওখানের মধ্যে আমি একটা জিনিস বুঝাচ্ছি, আমি মাথায় একটু প্রেসার দিচ্ছি, ঠাস করে চলে আসতেছে এটা, বুঝছো? লাইক তোমার ব্রেইন তোমাকে ইনফো পুশ করবে, বুঝছো বিষয়টা? এটা বিল্ড হবে যখন তুমি বারবার রিডিং করবে। আর একটা জিনিস জিজ্ঞেস করতেছিলাম, হ্যাঁ আমার মানে আমি যেরকম করে নোটস করি ওইটা তো এফেক্ট করবে না, মানে আমি চাচ্ছি মানে নর্মাল ওই আপনার যে এটা বলছেন ওইটাই, কিন্তু ওইটা তো স্মল ছোট হয়ে যাচ্ছে নোটটা সিগনিফিকেন্টলি হ্যাঁ, আপনার ক্লাসের তুলনায়, চলবে ওইটা? অবশ্যই চলবে, কেন চলবে না? ঠিক আছে। তো এখন হচ্ছে যে এরপর আমরা কি লিখবো, এরপরে ফর্মুলাটা হচ্ছে সেম টু সেম ফর্মুলা, সেম টু সেম ফর্মুলা, জাস্ট কি এখানের মধ্যে কি বসবে, প্রেসার বসবে, ঠিক আছে? এখন বলো, এখানের মধ্যে নিচে যেটা আছে, জি মাস অফ ভেপার প্রেজেন্ট ইন, mass of vapor which will make the air saturated, জি বুঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। এখন তুমি এখানের মধ্যে মাসে যাই কি বসাবা, প্রেসার, প্রেসার বসাও। কি বসাবা, প্রেসার। প্রেসার বসাবা। এখন বলো, স্যাচুরেটেড এয়ার এর প্রেসারকে আমরা কি বলি, স্যাচুরেটেড ভেপার প্রেসার বলি। এখানে তো একা গেছেন সেজন্য আমি মাস্ট বলছি। স্যাচুরেটেড এয়ার এর প্রেসারকে আমরা কি বলি, স্যাচুরেটেড ভেপার প্রেসার বলি না? ভাইয়া তাহলে আমরা নিচে কি লিখবো, মাসের জায়গায় প্রেসার বসাবো না, পুরোটার জায়গায় বসে দিব কি, স্যাচুরেটেড ভেপার প্রেসার, ওকে তাহলে প্রেসার, স্যাচুরেটেড স্যাচুরেটেড ভেপার প্রেসার, স্যাচুরেটেড পেপার প্রেসার, ভেপার প্রেসার, এখানে স্যাচুরেটেড স্যাচুরেটেড মাস ভেপার অফ প্রেসার। না উপরেরটা জাস্ট প্রেসার বসাবা মাসের পরিবর্তে, বুঝা গেছে?
তুমি বুঝতেছো না পড়া আসলে, না না এটা তুমি বলতেছি না, পড়া উপরের বুঝতেছো না। মধ্যে মানে মাস ওইটা না লিখে পুরোটা না লিখে আপনার সেন্টেন্স হ্যাঁ জাস্ট লিখলে হবে না, স্যাচুরেটেড মাস, সরি স্যাচুরেটেড ভেপার মাস, মাস অফ স্যাচুরেটেড ভেপার লিখলে হবে না? না, উপরে তো মাসই বসবে না, উপরে মাসের জায়গায় এটার প্রেসার কথা বসবে। বলছি, এটার কথা বলতেছি যে আচ্ছা, এটার কথা বলতেছো? হ্যাঁ, ও হ্যাঁ, তো মাস অফ স্যাচুরেটেড ব্যাপার বলে লিখা আছে। ওকে, ঠিক আছে, হুম। ক্লিয়ার? না আমি স্টুপিড, এত স্টুপিড না আপনি একটা কথা বারবার রিপিট করলে বুঝবো না। এতটুকু? ভেরি গুড। ওকে, এরপরে রিলেটিভ ইমিউনিটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, জি ওটাতে আসে। ওটা হচ্ছে তোমার ডিউ পয়েন্ট রিলেটেড ফর্মুলা, ঠিক আছে? যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে রেড কালার দিলি, ঠিক আছে? আসো, উপরে কি হবে? উপরে হবে হচ্ছে যে স্যাচুরেটেড ভেপার প্রেসার এট ডিউ পয়েন্ট, স্যাচুরেটেড ভেপার প্রেসার হ্যাঁ, এট পয়েন্ট। ডিউ পয়েন্ট। বুঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? হুম এরপরে স্যাচুরেটেড ভেপার প্রেসার এট রুম টেম্পারেচার বা রুম কন্ডিশন। বুঝা গেছে? অথবা এটাকে তুমি লিখতে পারবা গিভেন অপটিমাল টেম্পারেচার, অথবা এট গিভেন টেম্পারেচার অফ, অথবা বলতে পারবা এট দ্য টেম্পারেচার অফ স্পেস, এট দ্য টেম্পারেচার অফ স্পেস। অপটিমাল মানে কি? মানে পারফেক্ট? হ্যাঁ, তাহলে আমরা এখানে পারফেক্ট টেম্পারেচার মানে অপটিমাল টেম্পারেচার লিখা না যাবে? না না না। ওকে, তো এখানের মধ্যে তোমার কাছে কি করতে হবে? এটা একটা লিখতে হবে। স্পেসের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? তো হুম। আমরা একটা স্পেসের কথা চিন্তা করি এখানের মধ্যে, ধরো। তো এটা হচ্ছে তোমার একটা স্পেস। স্পেস মানে বক্স না? হ্যাঁ, সেখানে সবসময় বক্স চিন্তা করাটা সহজ না, ড্র করাও সহজ, চিন্তা করাও সহজ। তো দেখো, তোমার এই বক্সে, হুম এই বক্সের টেম্পারেচার হচ্ছে টি, হ্যাঁ? এই বক্সের টেম্পারেচার কি? টি। টি এই বক্সের নাই, সিস্টেমের টেম্পারেচার কি? টি টি। এখানে যে এয়ারটা আছে ওটার টেম্পারেচার কি? টি। টি। এখন আমি যদি এই টেম্পারেচারটাকে কি করে ফেলি, এই টেম্পারেচারটাকে চেঞ্জ করে, হুম এই টেম্পারেচারটাকে চেঞ্জ করে যদি আমি স্মল টি করে ফেলি, জি এই টেম্পারেচারকে চেঞ্জ করে যদি আমি স্মল টি করে ফেলি, তাহলে আমার এখানের মধ্যে ডিউ জমবে। হুম ক্লিয়ার? জি আমার এখানের মধ্যে ডিউ জমবে। তাহলে স্মল টিটা কি? স্মল টিটা হচ্ছে ডিউ পয়েন্ট। জি স্মল টিটা কি? ডিউ পয়েন্ট। স্মল টিটা হচ্ছে ডিউ পয়েন্ট, ঠিক আছে? হুম এখন আমাদের এই টি টেম্পারেচার একটা কি আছে? একটা স্যাচুরেটেড ভেপার প্রেসার আছে। জি টেম্পারেচার চেঞ্জ করলে হুম ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যায়। হুম এই কারণে আমার এখানের মধ্যে কি থাকবে? একটা স্যাচুরেটেড ভেপার প্রেসার থাকবে, কিন্তু আমাদের এই রেড স্যাচুরেটেড ভেপার প্রেসার আর এই ইয়েলো স্যাচুরেটেড ভেপার প্রেসার কখনো কি হবে না? ইকুয়াল হবে না, কখনো ইকুয়াল হবে না। কারণ দোনোটা কি? দোনোটা হচ্ছে ভিন্ন টেম্পারেচারের স্যাচুরেটেড ভেপার প্রেসার। জি বুঝছো নি? জি ভাইয়া। ভেরি গুড। এখন তোমার যদি রিলেটিভ হিউমিডিটি বের করতে হয়, জি এই ধরনের কি একই সিস্টেম না? জি একই সিস্টেম, জাস্ট ডিফারেন্ট টেম্পারেচার আমরা তাদেরকে ইমাজিন করতেছি। তোমার যদি রিলেটিভ হিউমিডিটি বের করতে হয়, জি তোমার কাছে কি করতে হবে? ডিউ পয়েন্টে যে স্যাচুরেটেড ভেপার প্রেসার আছে ওটাকে উপরে দিতে হবে, জি ডিউ পয়েন্টে যে স্যাচুরেটেড ভেপার প্রেসার আছে ওটাকে উপরে দিতে হবে, আর সিস্টেমের যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার প্রেসারকে নিচে দিতে হবে। বুঝা গেছে? আপনি চার্জ করে দেননি নাই? হ্যাঁ, ও মোবাইল। ক্লিয়ার? হ্যাঁ, এটা কাজ করতেছে না, সাপোর্ট সে করে একটু করতেছে না? সমস্যা নাই, উপরে দরকার নেই, তো দরকার নেই, ইয়াটা ডোনাল্ড ট্রাই করে দেখছে। ওকে, এতটুকু বোঝা গেছে? খুঁজে আসি না। না না, এতটুকু বোঝা গেছে? জি সবকিছু বুঝছি? ভেরি গুড। দাঁড়ান আপনি বসেন। আরে ধরো, পড়াশোনা উঠা বসা করলে ফোকাস ফোকাস নড়ে জায়গা, ফোকাস নড়ে জায়গা, ফোকাস না ওয়াশরুম আছে। দরকার নেই করার। এখন দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইগ্রোমিটার। কি পড়বো? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার পড়বো। আপনি তখন আমাকে ডেফিনিশনটা দেন নাই ভাইয়া কিসের? হাইগ্রোমিটারের? হাইগ্রোমিটার হচ্ছে যে আমার একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কি বের করা হয়? ডিউ পয়েন্ট বের করা হয়। ঠিক আছে? লিখতে পারবা? বাল্ব ইয়া বাল্ব। The apparatus হুম which is used to determine জি। the dew point of a space. এর ফর্মুলা হচ্ছে থিটা 1। বলো, এটার ফর্মুলা মুখস্থ আছে? হ্যাঁ ওকে, লাস্ট বলো। পরের সেকশনটা আগে বলি। ইকুয়াল টু জি ইয়া 1 থিটা 1 মাইনাস থিটা 2। সবগুলোর আইডেন্টিফিকেশন বলো, কোনটা কি? ইয়া থিটা হচ্ছে অ্যাঙ্গেল, থিটা 1 হচ্ছে থিটা ইয়া হচ্ছে অ্যাঙ্গেল, থিটা আপনি অ্যাঙ্গেলই বলছিলেন আমাকে। থিটা অ্যাঙ্গেল, হ্যাঁ সাবাস। থিটা হচ্ছে ডিউ পয়েন্ট, ও সরি ডিউ পয়েন্ট। ইয়া তারপর থিটা 1 হচ্ছে মানে ড্রাই বাল্ব, থিটা 2 হচ্ছে ড্রাই বাল্বের অ্যাঙ্গেল।
না ড্রাই বাল্বের মধ্যে যে রিডিং আসছে ওটা মানে ড্রাই বাল্বে যে টেম্পারেচার শো করতেছে ওইটা ওইটা, তারপর ঠিক আছে। টু হচ্ছে ওইটা ওয়েট বাল্ব, হ্যাঁ ওয়েট বাল্ব, আর জি হচ্ছে গ্লেশিয়াস কনস্ট্যান্ট। গ্লেশিয়াস ক্লিয়ার। কনস্ট্যান্ট আপনি আমাকে বুঝান নাই, মানে গ্লেসিয়াস কিভাবে কনস্ট্যান্ট হচ্ছে বিষয়গুলো। একটা কনস্ট্যান্ট না সব, না কনস্ট্যান্টটার একই ভ্যালু কি? কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে দেয়া থাকবে, ও তাই শুনি। নাকি? জি ভাইয়া। গ্লেসিয়ার কনস্ট্যান্ট, গ্লেসিয়ার্স কনস্ট্যান্ট, ঠিক আছে। হুম। গ্লেসিয়ার্স তো এমনি মনে হয় ওই বরফের ওই পাহাড় টাইপ টাইটানিক পড়ে ওগুলোকে, গেছে ওইটা। হ্যাঁ হ্যাঁ গ্লেসিয়ার্স। কত সময় ভাবি টাইটানিক থেকে কত বড় বড় শিপস আসছে, টাইটানিক থেকে ডুবতেছে। হুম, বেশি পার্ট মারছিল ছিল কেন ডুবছে? এরকম। ওরা বলছিল না কিছু হারাইতে পারবেন না আমাকে। ও সত্যি। আপনি দেখেন না টাইটানিক? স্টোরিও শোনার কথা। হ্যাঁ, হয়েছে তবে সত্যি যে এই যে আপনি আমাকে টিস করছেন এটা দিয়ে বুঝলাম না। না কিছুই করিনি। তবে ঠিক আছে। ঠিক আছে, আসো তাহলে আমরা এখানের মধ্যে লিখে ফেলি, এটা কি ড্রাই বাল্বের টেম্পারেচার, আর একটা কি ওয়েট বাল্বের টেম্পারেচার, ড্রাই বাল্বের টেম্পারেচার আর একটা ওয়েট বাল্বের টেম্পারেচার। এগুলা ভাই আপনি আমাকে কালকে করাইছিলেন না সবগুলা? তো তো আপনি তো গতকালকে ইয়াটা দিয়ে করবেন কি, ভিডিওটা দিয়ে? বানাবোই না, এটা বেশি হয়েছে। যে সুন্দর হয়েছে। অবশ্যই। আজকে আগের থেকে একটু প্রোগ্রেসিভ আসলে এরকম চলতে থাকলে তো তাহলে তুমি আমরা অনেক স্লো হয়ে যাচ্ছি। এরকম আপনি চলতে থাকলে গতকালকেরটা আবার আজকে করাচ্ছে। সমস্যা হয়, আজকে টাইম বেশি দিব না। তো এটা কি ড্র করলাম বলো? সাথে করতেছি, থার্মোমিটার আগাতেছি। হ্যাঁ থার্মোমিটার, ঠিক আছে। হুম, থার্মোমিটার জীবন দেখছো? দেখছি। কেমন লাগে, সুন্দর? না আমি বুঝি না রিডিংটা, ইয়াটা বুঝতে পারি না মার্কের কতটা বুঝছে। কি বলো? আবার ইয়া মাপতে পারি, প্রেসার মাপতে তাহলে পারি। তো জীবনে কেমিস্ট্রি করতে পারো না। মানে প্রেসার মাপতে পারি। কেমিস্ট্রিতে প্রতিটা এক্সপেরিমেন্টে থার্মোমিটার ইউজ করে এমনিতে, দরকারও নাই, তাও থার্মোমিটার ইউজ করবে, টেম্পারেচারটা ভুলে দেখাবে যে ডিজিটাল এই থার্মোমিটার টেম্পারেচারের ইউজ মধ্যে এই করবো। কাহিনী হয়েছে, এই টেম্পারেচারে এই কাহিনী হয়েছে, বুঝা গেছে। হুম। তোমার তো না পড়ার ইচ্ছা নাই কেমিস্ট্রি। টাকা পয়সা বেশি থাকলে কি করবো, আর পড়তে হবে। যদি ইন্টারেস্ট নেই অ্যাকচুয়ালি। যে কোনো টাকার বিনিময়ে পড়বা না কেন, ঠিক আছে। তো দেখো আমরা কি করলাম, দুইটা থার্মোমিটার নিলাম, এগুলোকে মদের বোতল উল্টা করে রাখছি এরকম মনে হইতেছে, জাস্ট সেটাই হোক। আমরা দুইটা থার্মোমিটার নিলাম, দুইটা থার্মোমিটারের মধ্যে একটা কি করলাম, পানির মধ্যে একটাকে দিয়ে পানির দিলাম। মধ্যে ভিজালাম, ভিজাকে বাংলাতে কি বলে, সিক্ত। একটাকে পানির মধ্যে কি করলাম, সিক্ত করলাম। হুম, আরেকটাকে কি কি করলাম, বায়ুতে শুষ্ক শুষ্ক রাখলাম, রাখলাম জি। বুঝা গেছে। তো জি। যেটাকে তুমি সিক্ত করছো, হুম, সিক্তটার যে রিডিংটা আসবে ওইটা জি। হচ্ছে টেম্পারেচার এট ওয়েট বাল্ব। হুম, আর যেটা ড্রাই রাখছো হুম, অথবা শুষ্ক রাখছো এটা তোমাকে কি দিবে, অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা দিবে। তো এটা হচ্ছে কি টেম্পারেচার এট ড্রাই বাল্ব, ড্রাই বাল্ব। বুঝছো নি? করোনা কি চলে গেছে? অবশ্যই করোনা আছে নাকি? আরেকটা ইন্টারভিউ শুনতেছি। আচ্ছা আচ্ছা কথা বলি না, বুঝা গেছে। এই টেম্পারেচার হ্যাঁ, পাশে কি বের করবা, ডিউ হাইগ্রোমিটার। পয়েন্ট, সরি, ডিউ পয়েন্ট বের করবা। আর এই যে এই সেলসিয়াস। জিনিসটা দেখছো এটা কি, হাইগ্রোমিটার। আপনি একটু করে ড্রয়িং স্কিলস শো করছেন, এটাই বুঝাই কিন্তু সুন্দর হয়নি। আপনি এমনি প্র্যাকটিস করেন হয়ে যাবে। স্টুডেন্টস এর ক্ষেত্রে হইলেও মানে ওদের একটু খুশি করলাম আর কি। মাহি ভাই আসছে? কোনো খবর নেই, ওরা কল দিয়ে পাইতেছি না সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে কেন কল দিতে যাচ্ছে আমি বুঝলাম না। আচ্ছা বাদ দাও, বেচারা গেছে, ওকে চিল করতে দাও, ঠিক আছে, বিরক্ত না করি, ঠিক না। হুম, ও একবার পার করে ফেলো, এরপরে আমি চিন্তা মুক্ত হয়ে যাবো, তোমাদেরকে নিয়ে টেনশন করবো এরপরে। এরপরে বলো, হুম। ক্লাউডি অ্যাটমসফিয়ারে কেন ডিউ পয়েন্ট তৈরি হয় না, সরি ওইটাই তো আমার প্রশ্ন কেন ছিল। ডিউ তৈরি হয় না ক্লাউডের সময়, নো ডিউ, ও হ্যাঁ, কারণ ওইটা মানে এক্সটেন্ড করতে দেয় না আই গেস। আমি শিওর না ভাই, আমি এটা আপনার প্রশ্ন ছিল আমাকে নো আপনার ডিউ এট ক্লাউডি ওয়েদার অথবা ইন ক্লাউডি ওয়েদার, বুঝা গেছে কোনটা বেটার হবে, ইন। নো ডিউ পয়েন্ট ইন ক্লাউডি ওয়েদার, এক্সপ্লেন করো কারণটা কি। দেখো, টেম্পারেচার কম থাকে। না, টেম্পারেচার কম থাকলে তো তোমার ডিউ পয়েন্ট তৈরি হওয়ার কথা, ডিউ তৈরি হওয়ার কথা, বুঝা গেছে। কথা না যে কথা যে টেম্পারেচার কমলে না স্পেস কম, টেম্পারেচার কমলে ক্যাপাসিটি কি হবে, কমে যাবে না। ক্যাপাসিটি কমে গেলে ক্যাপাসিটি কমতে কমতে দিন শেষে কন্টেন্টের সমান হয়ে যাবে না। কন্টেন্টের সমান যখন হয়ে যাবে তখন কি স্যাচুরেটেড হবে না,
অবশ্যই হবে। তখন তো আসো বৃষ্টি পড়বে যে তখন, আরে ভাই তখন ডিউ তৈরি হবে, তখন বৃষ্টি কেন করবে? তখন বৃষ্টি তুমি কেন ডিউর পড়বে? সাথে, বৃষ্টির কাহিনী তো আলাদা, বৃষ্টির সাথে এটার কি সম্পর্ক? আমার কথা দেখো হচ্ছে ক্লাউডি ওয়েদার, হ্যাঁ, ক্লাউড কি? ক্লাউড হচ্ছে হিট ইনসুলেটর। ক্লাউড কি? হিট ইনসুলেটর। ক্লাউড হচ্ছে হিট ইনসুলেটর। ক্লাউড হচ্ছে হিট ইনসুলেটর। ক্লাউড হচ্ছে হিট ইনসুলেটর, বুঝে গেছে? হিট ইনসুলেটর। এখন হিট ইনসুলেটর হইলে সমস্যাটা কি? ও আর্থ আচ্ছা, সবসময় কি তৈরি করতেছে? হিট হিট তৈরি তৈরি করতেছে। করতেছে, আর্থ সবসময় হিট হিট তৈরি তৈরি করতেছে। করতেছে, আর্থ থেকে কি বের হচ্ছে? আর্থ থেকে গরম, বের হচ্ছে হিট। আর বুঝে গেছে? হট, আর্থ থেকে কি বের হচ্ছে? হিট বের হিট হচ্ছে। বের এখন হচ্ছে। হিটটা ক্লাউডের কারণে কি হইতে পারতেছে না? ক্লাউডের কারণে, ক্লাউডের কারণে হিটটা রেডিয়েট হয়ে স্পেসে চলে যেতে পারতেছে না, অথবা হিটটা ভালোভাবে আমাদের যে অ্যাটমসফিয়ারটা আছে, আমাদের অ্যাটমসফিয়ারটা তো অনেক বিশাল, ওই অ্যাটমসফিয়ার এটা ছড়ায় যেতে পারতেছে পারতেছে না। না। তাই বলে কি হচ্ছে? হিট অ্যাকুমুলেট হচ্ছে। আর্থের মধ্যে কি হচ্ছে? হিট হিট অ্যাকুমুলেট অ্যাকুমুলেট হচ্ছে। হচ্ছে, কেন হচ্ছে? কারণ গরম ক্লাউড লাগতেছে, আছে। কারণ ক্লাউড ক্লাউড আছে, আছে। ক্লাউডের কারণে হিট অ্যাকুমুলেট হচ্ছে আর্থের মধ্যে। কারণ আর্থের মধ্যে যদি হিট অ্যাকুমুলেট হয়, তাহলে আর্থের টেম্পারেচার কি হবে? আর্থ টেম্পারেচার বেড়ে যাবে না? টেম্পারেচার রাইজ করবে না? হিট বেড়ে গেলে তোমার কি ঠান্ডা লাগবে নাকি গরম লাগবে? গরম লাগবে। গরম লাগা মানে কি? টেম্পারেচার বেড়ে যাচ্ছে। জি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। হুম, এখন বলো টেম্পারেচার বেড়ে গেলে, হুম, টেম্পারেচার বেড়ে গেলে, জি ভাইয়া, টেম্পারেচার বেড়ে গেলে তোমার, টেম্পারেচার বেড়ে গেলে, টেম্পারেচার বেড়ে গেলে, টেম্পারেচার বেড়ে গেলে তোমার এয়ার মলিকুল গুলোর মাঝখানের স্পেস কি হবে? কমে যাবে, বেড়ে যাবে। বেড়ে যাবে, বেড়ে যাবে, ঠিক হুম, আছে? হুম, হুম, তাহলে ইন্টারমলিকুলার স্পেস ইন এয়ার বেড়ে বেড়ে যাবে। যাবে, বুঝে গেছে? বেড়ে গেলে কি হবে? বেশি বেশি করে ওয়াটার পেপার রাখতে পারবে। হবে, তার মানে ক্যাপাসিটি বেড়ে যাবে। জি ভাইয়া, ক্যাপাসিটি বেড়ে যাবে। ক্যাপাসিটি বেড়ে যাবে। হুম, ক্যাপাসিটি বেড়ে বেড়ে যাবে, যাবে। কারণ ক্যাপাসিটি বেড়ে গেলে, হুম, ধরো কন্টেন্ট ইজ ইকুয়ালস টু কি ছিল? ক্যাপাসিটি ছিল। জি ভাইয়া, কন্টেন্ট ইজ ইকুয়ালস টু ধরো ক্যাপাসিটি ছিল। হুম, কিন্তু ক্লাউডের কারণে কি হয়ে গেল? ক্যাপাসিটি বেড়ে গেল। জি, ক্লাউডের কারণে ক্যাপাসিটি বেড়ে গেল। হুম, তাহলে এটা কি স্যাচুরেটেড আছে? নেই, নাই। স্যাচুরেটেড না থাকলে এখানের মধ্যে কি ডিউ ড্রপ তৈরি হতে পারবে? না, পারবে না। বুঝা গেছে? জি ভাইয়া, তাই বলে কি নো ডিউ। এটা ডি নাম্বার বি নাম্বার কোশ্চেন করেছেন না? হ্যাঁ, বি নাম্বার কোশ্চেন করানোর স্টাইল চেঞ্জ হয়ে গেছে দেখি। আমি বেরম করে পরে দাও। প্রশ্ন লিখতেন, একটু করে দুই কটা কথা বলতেন, সেটা নিয়ে এরপরে লেখালেখি করতেন। ও স্যার অনেক খারাপ হয়ে গেছি। আচ্ছা আসো। এটা ভালো লাগে না যে এটা বলতেছি। Atmosphere of equatorial region is uncomfortable. হ্যাঁ আমি জানি এটা, বলো। কারণ এখানে গরম। ওইখানে সোয়েট করি তো আমরা সেই জন্য। এই তো এবার atmosphere at equatorial region. হম, এমনি ইকুয়েটোরিয়াল রিজিয়ন কি? ইকুয়েটোরিয়াল গানা কি ইকুয়েটোরিয়াল রিজিয়ন? তারপর ইয়া কি বলে ভ্যাটিকান সিটি। আসো আমরা করি। ইকুয়েটোরিয়াল রিজন মানে বুঝো না? এটা হচ্ছে আর্থ। ইকুয়েটোরিয়াল রিজন কোন দিকে হবে? এটা। এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজন। আমার মাঝখান দিয়ে এটা হয়নি, এখন গিয়ে এটা মাঝখান দিয়ে গেছে। বুঝে গেছে? হ্যাঁ। তো এটা কি? ইকুয়েটোরিয়াল রিজন। ইকুয়েটোরিয়াল রিজনে আনকমফোর্টেবল লাগবে কেন? কারণ ইকুয়েটোরিয়াল রিজনে প্রথমত কি? প্রথমত ইকুয়েটোরিয়াল রিজনে রিলেটিভ হিউমিডিটি হাই। 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 হাই, তো রিলেটিভ হিউমিডিটি হাই মানে কি? ব্যাপার এর মধ্যে কি? ব্যাপার বেশি। এর মধ্যে কি? ব্যাপার বেশি। অ্যামাউন্ট অফ ব্যাপার ইন এয়ার কি? হাই। অ্যামাউন্ট অফ ব্যাপার হাই। অ্যামাউন্ট অফ ব্যাপার হাই। অ্যামাউন্ট অফ ব্যাপার হাই। এখন অ্যামাউন্ট অফ ব্যাপার যদি হাই হয়, তাহলে এটা কি সোয়েট কি ইভাপোরেট করবে? সহজে করবে না, কারণ তার মধ্যে কি আছে? যথেষ্ট ব্যাপার আছে। তার মধ্যে যথেষ্ট ব্যাপার আছে, এই কারণে সে কি করবে না? সোয়েট করবে না, সোয়েট কে ইভাপোরেট করবে না। করতে দিবে না। বুঝা গেছে? সোয়েট কে ইভাপোরেট করতে দিবে না। এখন টেকনিক্যালি সোয়েট কে ইভাপোরেট করতে না দিলে আমাদের বডি থেকে হিটটা বের হইতে পারবে না। আমাদের বডি থেকে হিট বের হইতে না পারলে আমাদের ঠান্ডা লাগবে না। আমাদের ঠান্ডা না লাগলে আমাদের আনকমফোর্টেবল লাগবে। এটা বেশি বুঝা গেছে? মনসুনে হয় না? কি? মনসুনে বেশি হয়, বুঝে নাই? মনসুন সিজনে। রিলেটিভ গরম হিউমিডিটি হাই, অ্যামাউন্ট রেইনি অফ সিজনে ব্যাপার বেশি হাই। হয়। অ্যামাউন্ট অফ ব্যাপার হাই হলে কি হবে? অ্যামাউন্ট অফ ব্যাপার হাই হলে sweat doesn't evaporate easily. Sweat does not evaporate easily. Does not evaporate easily. Does not evaporate easily. সোয়েট যদি ইজিলি ইভাপোরেট না হয়, সোয়েট যদি ইজিলি ইভাপোরেট না হয়, তাহলে বডি হিট কি হয় না? বডি হিট ইজ নট রিমুভ।
বডি হিট ডাজ নট গেট রিমুভড অথবা ইজ নট রিমুভড। বডি হিট যদি রিমুভ না হয় তাহলে বডির কাছে কি লাগবে? গরম লাগবে না? তো গরম লাগলে কি হবে? আনকমফোর্টেবল লাগবে না? আনকমফোর্টেবল তো লাগবে। বুঝে গেছে? এত এত লিখে দিই, তাও বলে যে পিডিএফ দেখলে দেখে নাকি মনে পড়বে না, লিখা না, ইনফরমেশন মিস হয়ে যাবে। আপনি যেরকম করে পিডিএফ তৈরি করেন, মাশাআল্লাহ। কেন আমার পিডিএফ গুলো তো সমস্যা কি? কোন কথা কি বলে ফেলছেন ওইটা তো আমরা শুনতেছি না পিডিএফ এর মধ্যে, তো আপনি মানে কতগুলো ইনফরমেশন কেটে দেন লিখে, ইম্পর্টেন্ট গুলো। ইম্পর্টেন্ট গুলো কেটে দিই, ঠিক না? নাইস। এরপরে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অফ আ প্লেস ইজ 60%। এটা দেখি বুঝো। ওইখানের মধ্যে রিলেটিভ হিউমিডিটি বলছেন না, ওইখানের মধ্যে 60% ক্যাপাসিটির 100% থেকে 60% ফিল্ড। হ্যাঁ, রিলেটিভ হিউমিডিটি অফ আ প্লেস ইজ 60%। বুঝে গেছে? ভাইয়া এটা এএফ লাগতেছে, সত্যি কথা বলতেছি। সরি। খুশি? আমাকে আমার প্রাইমারি স্কুলের টিচার হ্যান্ডরাইটিং এর জন্য এত কথা বলে নাই। হ্যান্ডরাইটিং সুন্দর হবে মেয়ে মানুষের, বাট আমাদের হ্যান্ডরাইটিং কেন সুন্দর হবে? হয়তো এটা তো মানে মিসোজিনিস্টিক কথাবার্তা হয়ে গেছে। মিসোজিনিস্ট হবা? মিসোজিনিস্ট নামে কি হবে লাইফের মধ্যে? তুমি যদি মিসোজিনিস্ট না হয় তাহলে তুমি ঠকবা। এক্সপেরিয়েন্স ভাই আর বলতেছে। হ্যাঁ, বোকাদের টিকে মিসোজিনিস্ট হয়ে গেছে। ভালো মানুষ হবা, মারা খাবা। পাস্ট লাইফস। রিলেটিভ হিউমিডিটি 60%। এটাতে কি বোঝায়? এটাতে বোঝায় হচ্ছে যতটুকু ক্যাপাসিটি তার 60% ব্যাপার আছে, ঠিক আছে? এটা দিয়ে আরেকটা জিনিস বোঝায়, বলেন। সেটা হচ্ছে যে দেখো, প্রথমে আমরা রিলেটিভ হিউমিডিটির তিনটা ফর্মুলা গুলারে নিয়ে আসি। আমার একটা প্রশ্ন ছিল। না, করার দরকার নাই। রিলেটিভ হিউমিডিটির তিনটা ফর্মুলা মনে আছে? জি। কি কি বলো? একটা, দুইটা, তিনটা। একটা হচ্ছে মাস নিয়ে আর একটা হচ্ছে প্রেসার নিয়ে। তুমি এভাবে বলতে পারো যে দেখো, যে পরিমাণ মাস এয়ারটাকে স্যাচুরেট করবে, অথবা মাস অফ স্যাচুরেটেড ব্যাপার। বুঝা গেছে? মাস অফ স্যাচুরেটেড ব্যাপার যদি এটা 60% হয়, এটার মানে হচ্ছে মাস অফ স্যাচুরেটেড ব্যাপারে 60% ব্যাপার এর মধ্যে প্রেজেন্ট আছে। এটা যদি 60% হয়, এটার মানে হবে স্যাচুরেটেড ব্যাপারের 60% স্যাচুরেটেড ব্যাপার প্রেসারে 60% প্রেসার এয়ার প্রয়োগ করতেছে, ঠিক আছে? এরপর তুমি এটাকে এভাবে বলতে পারো যে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে RH 60%, এটা মানে হচ্ছে সেই টেম্পারেচারে ব্যাপার যে প্রেসার দিচ্ছে তার 60% প্রেসার কে দিচ্ছে, তার 60% প্রেসার সেই স্পেস ডিউ পয়েন্টে দিচ্ছে। বুঝা গেছে বিষয়টা? তিনটা ফর্মুলা দিয়ে লিখে দিতে পারবা না? তিনটা ফর্মুলার কথা মাথায় আনবা, এই কোশ্চেনটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তিনটা ফর্মুলা দিয়ে তিনটা পয়েন্ট লিখবা। তো আমি এখানের মধ্যে কি লিখে দিচ্ছি, ইউজ দ্য থ্রি ফর্মুলাস, ইউজ থ্রি ফর্মুলাস ফর RH। বুঝছো নি? ওকে। এটা কি এরপরে হচ্ছে আমাদের কেন মনসুনের মধ্যে বা কেন রেইনি সিজনে, আচ্ছা বলো, রেইনি সিজনের মধ্যে কাপড় শুকাবে তাড়াতাড়ি নাকি উইন্টারে কাপড় শুকাবে তাড়াতাড়ি? বলো। উইন্টারে। কেন? বৃষ্টি পড়তেছে না। কারণ বাতাস যাচ্ছে, বাতাস গুলাই শুষে নিচ্ছে উইন্টারে, কিন্তু রেন নিতে ওটা হচ্ছে না, কারণ হিউমিডিটি ফুল করে ফেলতেছে। হিউমিডিটির কাছে ক্যাপাসিটি নেই, সরি, এর কাছে আর ক্যাপাসিটি নেই, ফিজিক্যাল ক্যাপাসিটি ফিল্ড। ভাই আমার একটা প্রশ্ন ছিল, এটা করে না ফেললে আমার এটা ভালো জমাবে না, এমনি ভাত না হোক। আসো, ক্লোজ ড্রাই ফাস্টার ইন উইন্টার। তো রিলেটিভ হিউমিডিটি উইন্টারের মধ্যে কার থেকে কম হয়? রেনির থেকে কম হয়। এখন উইন্টারের মধ্যে তার রিলেটিভ হিউমিডিটি কম,
রিলেটিভ হিউমিডিটি কম মানে কি? রিলেটিভ হিউমিডিটি কম মানে হচ্ছে এয়ার কি করতে পারবে? এয়ার ওয়াটার ভেপার অ্যাবজর্ব করতে পারবে। এয়ার ওয়াটার ভেপার অ্যাবজর্ব করতে পারবে। এয়ার ওয়াটার ভেপার অ্যাবজর্ব করতে পারবে। বুঝে গেছে? এটা ভাই ডিফারেন্ট কালারের দেন নাকি, তারপর ওই কালারটা দিয়ে ইয়া লিখেন, তো আমি বুঝে যাব। বুঝে গেছে? জি। তাহলে উইন্টারের মধ্যে কি? উইন্টারের মধ্যে এয়ার ওয়াটার ভেপার অ্যাবজর্ব করতে পারবে, বেশি পারবে। বুঝে গেছে? শুধু পারবে লিখলে হবে নাকি লিখতে হবে? বেশি পারবে। বেশি পারবে। বুঝে গেছে? জি। বেশি স্পেলিং এর মধ্যে দীর্ঘিকার নাকি রস্যিকার কিছু একটা হবে, রসিকর। যেটাই হোক। বুঝে গেছে বিষয়টা? তুমি যদি বলো তো বেশি লিখবা না খাতার মধ্যে, ঠিক না? ওকে। আর রেনির মধ্যে কি কম পারবে? যেহেতু বেশি পারবে তাই বলে কি করতে পারবে? কি? মনে আঘাত পাচ্ছি। কোনটাতে? আপনার বেশি আচ্ছা সমস্যা নাই। তো ওয়াটার ভেপার বেশি অ্যাবজর্ব করতে পারবে কখন? উইন্টারে। উইন্টারে ওয়াটার ভেপারটা বেশি অ্যাবজর্ব করতে পারবে। আর যদি ওয়াটার ভেপার বেশি অ্যাবজর্ব করতে পারে তাহলে যেটা ভিজা কাপড় আছে, ভেজা কাপড় থেকে পানিটা ওয়াটার ভেপার আকারে বেশি বেশি নিতে পারবে উইন্টারে। আর যখন উইন্টারে বেশি বেশি নিচ্ছে তার মানে উইন্টারে তাড়াতাড়ি শুকাবে। এমনি বুঝা কোনো গেছে? ডিউ এর ব্যাপার স্যাপার আছে না? ডিউ না। তো হিউমিলেট হচ্ছে। পরের কোয়েশ্চেন আসবে। খুবই রুথলেস একটা টিচার। আমি কোনো কোয়েশ্চেনের অ্যান্সারই দিই না যতক্ষণ ধরে ওই কোয়েশ্চেনটা তোমার পরীক্ষার জন্য কার্যকর না। আমি ভুলভাল জিনিসও বুঝাইবে নি মাঝে মাঝে। ভাই আমার ওই স্যারটা মানে আগের স্যারটা উনি বলছে পড়ালেখা তো হইতে থাকবে, তোমাকে আমি বলে ডিগ্রি বুঝাইতে যাচ্ছি। লাগে না, তোমার কাছে এ প্লাস লাগবে। কি লাগবে? মাথা রাখবা সবসময়, সবসময় পরীক্ষার জন্য ট্রেন করবা নিজেকে, কখনো পরীক্ষার জন্য এডুকেট করবা না নিজেকে। বুঝে গেছে? কিছু যদি না বুঝো বুঝতে পেরে ফেলবা। মানে একটু বুঝলে একটা অর্গাজম পায় আর কি স্টুডেন্টরা, কিন্তু এটা দিয়ে পরীক্ষার মধ্যে কিছু হবে না। why do why do we see dew drops in winter mornings? এটা আর কি আমার কোশ্চেন হচ্ছে ডিউড্রপস দেখলে মানে ডিউড্রপসটা রিলেট হওয়ার কথা পানি ইয়ার মধ্যে, বৃষ্টির সরি এয়ার গুলার মধ্যে। ডিউড্রপস আপনি সবগুলা আগে গতকালকের পড়া পড়াচ্ছেন যে আমাকে? শুধু ভাবতেছো না হয়। আল্লাহ, অর্ধেক অর্ধেক মনে হয় আমি বলছি। না আমি ভাবতেছি ফিজিক্স এর মধ্যে যদি অ্যানসার যদি আল্লাহ ডিউ ড্রপ করছে তাই সবকিছু আল্লাহ লীলা খেলা। আসো বলো, ডিউ ড্রপস ইন উইন্টার মর্নিং এক্সপ্লেইন করে কেন? আমার তো ক্যাপাসিটি নাই। হ্যাঁ চলো ওদের ক্যাপাসিটি আছে। ডিউ ড্রপস ইন উইন্টার মর্নিং কারণ ওই আর্থ রাতে রিলিজ করে তো, হ্যাঁ গরম রিলিজ করে, তো ওগুলার জন্য অনেক তখন তো অনেক ক্যাপাসিটি হোল্ড করতে পারে, ইয়া করে এক্সপ্যান্ড করতে পারতেছে না, ঠান্ডা থাকতেছে, তো পড়ে যাচ্ছে আর কি। উল্টা পাল্টা করে রাতের বেলা কি হয়? ঘুমাই। আর্থ রিলিজেস হিট, সবাই ঘুমায় না। রেডিয়েটস লিখছিলেন না কালকে? বাবা রিলিজ রেডিয়েট একই কথা। আর্থ রিলিজেস হিট, আর্থ যদি হিট রিলিজ করে তাহলে এট নাইট টেম্পারেচার ড্রপস, টেম্পারেচার ড্রপস, টেম্পারেচার ড্রপস। কারণ টেম্পারেচার যে ড্রপ হয় এটা কিন্তু ড্রপস বিলো দা ডিউ পয়েন্ট, ড্রপস বিলো দা ড্রপস বিলো দা ডিউ পয়েন্ট। এখন বলো ডিউ পয়েন্টে ডিউ ফর্ম হয় যখন ডিউ পয়েন্ট থেকেও কম টেম্পারেচার থাকবে, তখন কি ডিউ ফর্ম হবে? আইসিকল ফর্ম হবে। কি আইসিকল ফর্ম হবে, ডিউ ফর্ম হবে, শেষ। বরফ ফর্ম হওয়ার কথা না টেকনিক্যালি? বলো বলো কেন কেন কুয়াশা তৈরি হয়? ডিউ ফর্মেশনের জন্য। এখানে ঘুরতে থাকে, সার্কুলেশন হয়, কারণ অত বেশি গরম হয় না আবার অত বেশি ঠান্ডাও না। মোট কথা হচ্ছে যখন ফগের কথাটা আসবে তখন তুমি টেম্পারেচার কমে যাওয়াটাকে তুমি কি করবা? প্রায়োরিটি দিব। প্রায়োরিটি দিবা, ঠিক আছে? বলবা যে টেম্পারেচার কমে যায়, টেম্পারেচার কমে গেলে কি হয়? টেম্পারেচার ফগ ফল। আচ্ছা ফগ ফল আর ফগের মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা বাদ দাও, অত কিছু চাইতে হবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট পড়া পড়াবেন না আপনি? না ফগ, হ্যাঁ ফগ টিস্যু দিব? হ্যাঁ একটু দিও কাইন্ডলি। বলতে গেছিলাম কিন্তু টাইম ওয়েস্ট হবে এই কারণে বলতেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে কি কেন ফগ তৈরি হয়? কেন ফগ তৈরি হয়? যখন আর্থ সারফেসের কাছে টেম্পারেচারটা কমে যাচ্ছে তখন আর্থ সারফেসের কাছে যে এয়ারটা আছে ওই এয়ারটা কি করবে? ওই এয়ারটা কনডেন্স হইতে থাকবে ওয়াটার ভেপারের মধ্যে, আর এই কনডেন্স হওয়ার পরে তোমার কি তৈরি হয়? ফগটা তৈরি হয়।
ঠিক আছে? জি ব্রাদার। যখন শীতকাল ছিল, আমি যখন নোয়াখালী যেতাম তোমাদেরকে পড়ানোর পরে, তখন হয়তো কি, আমি ধরো গাড়িতে বসছি, ঠিক আছে, আমার বিষয়টা হচ্ছে আমি একদম সিটটাকে বেশি হেলাই না, বুঝছো? বেশিটাকে এটাকে বেশি কি করি না, হেলাই না। তো আমি একটু ওটা বলে যে খারাপ অবস্থায় ঘুমাইতে পছন্দ করি। আচ্ছা, ওই অবস্থায় আরেকটা দাও, আমাকে একটু লাগবে। কি লাইট করছি দাগ পড়ে গেছে। এরকম? আর এগুলো মুছলে উড়ে যাবে। তো যেটা বলতেছি, তা আমি একটু খারাপ হয়ে বসতাম না, আর মানুষ তো এরকম করে ঘুমায় না। আমার বিষয়টা হচ্ছে কি, আমার কাছে নেক রেস্টটা লাগবে সিটের, বুঝছো? আমি নেক রেস্টের যে অ্যাঙ্গেলে নেক রেস্ট পাচ্ছে, আমি অ্যাঙ্গেলে থেমে যেতাম। তো সাধারণত আমি যে বাসে যাই জোনাকিতে মোটামুটি খারাপ অবস্থায় নেক রেস্টটা পাই, আর ওই অবস্থায় আমি ঘুমাই যাই। আর অন্যরা তো একদম শোয়াই ফেলে আলাদা করে পিলো ইউজ করে। সকালবেলা গেলে দেখবেন সবার কাছে আলাদা করে বাসের পিলোটা আছে, ঠিক আছে? আমি ওটা কিনে হারাই ফেলছি। তো এখন আমি যখন একটু খারাপ থাকি, যখন বাসটা যায়, হুটহাট ঘুম ভাঙে, আমি কিন্তু সরাসরি উইন্ডশিল্ডটা দেখি গাড়ির, ঠিক আছে? উইন্ডশিল্ড তো বুঝো, কাঁচটা আর কি, ড্রাইভারের সামনে উইন্ডশিল্ড না, এমনি বলতেছে আর কি, মাঝে মাঝে অনেক ভুলে যাবে কয়েকটা ওয়ার্ড। তো উইন্ডশিল্ডটা দেখি, এখন উইন্ডশিল্ডটা আমি দেখতেছি যে সামনে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছু নাই। আমি দেখে তো পুরো ভয়, আমি কিন্তু ফোন বের করছি, স্পিড দেখছি 90 কিলোমিটার পার আওয়ার। এত ফাস্ট যাইতেছে সে, আর আর আমি কনফার্ম যে কি সে কিছু দেখতেছে না। নিয়ে আসো। আচ্ছা, পাইছি। তোমার ফোন এত স্লো কেন? কি করবো আর ভাইয়া, স্পিকার। না যে সেই জন্য মানে আমি দেখি ফোন ফাটাবে নাকি। আমার এটা 9 বছর পুরানো ফোন। তুমি কোনটা কিনবে এবার? আমার তো রেডমি ছাড়া আমার পছন্দ না। ও বাবা রে, ঠিক আছে। কম দামি সস্তা মোবাইল, সুন্দর ভালো থেকে মোবাইল ইউজ করতে পছন্দ করি। আপনি যদি টাকা পয়সা কিছু দেন তাহলে আইফোন কিনবো আর কি। ফগ ফর্মস, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালটন ইউজ করো, ওয়ালটন। আমার দুলাভাইকে বললে ফ্রিতে পাবো। ফগ ফর্মস, ফগ কিভাবে ফর্ম হয়? আর সারফেসের টেম্পারেচার লো হয়ে যায়, এয়ার কন্ডেন্স হয়, বাস এতটুকু, ঠিক আছে। টেম্পারেচার, আর সারফেসের টেম্পারেচার কি হয়, কম হয়, আর এর কি হয়, কন্ডেন্স উইথ ভেপার। কনডেন্স কি ওয়াটারের থেকে? অথবা লিখতে পারবে এভাবে, স্যাচুরেটেড উইথ ভেপার। কনডেন্স মানে কি, মানে গরম হয়ে যায় নাকি ঠান্ডা হয়ে যায়? সরি, মানে গ্যাস হয়ে যায় নাকি লিকুইড হয়ে যায়? না না, ওটা না, কন্ডেন্স বুঝে, কন্ডেন্স শব্দের অর্থ এটা না যে লিকুইড হবে বা গ্যাস হবে, কন্ডেন্স মানে হচ্ছে ডেনসিটি বেড়ে যাওয়া, বুঝা গেছে? জি ভাইয়া। এবার পর বলো, হোয়াট ইজ ডিগ্রি অফ ফ্রিডম? এটাই বলিনি। কি বলে, পারো নাই? তুমি রেকর্ডিং গুলো একটাও দেখো নাই, ঠিক না? নাই তো আপনি। রেকর্ডিং দেখো নাই? না। সাবাস, দেখো নাই কেন? আপনি ফর্ম দেখবা। বলছেন, না, আপনি কি পড়াইছেন? আপনি দেয়নি তো নাই। কি দিই নাই রেকর্ডিং তোমাকে? না না, রেকর্ডিং রেকর্ডিং দিই এর নাই। কথা বলতেছি না। ফ্রিডম ফ্রিডম কি বলতে চাচ্ছেন যে? ডিগ্রিজ অফ ফ্রিডম ওখানে আছে। আপনি না পড়াইলে আমি কেমনে বুঝবো? এটা কোনো কথা হইলো? ডিগ্রিজ অফ ফ্রিডম কত ইজি একটা জিনিস, এই জিনিস যদি না পারে। আসো ডিগ্রিজ অফ ফ্রিডম, আসো পড়ো ডিগ্রিজ অফ ফ্রিডম কি জিনিস। এটা এই টপিকের সাথে রিলেটেড না, তাও বুঝাই দিতেছি, কারণ আমি জানি তুমি রেকর্ডিং গুলো দেখবা না। দেখবো দেখবো। দেখবা না, পরীক্ষার আগে দেখতে তুমি হবে। হচ্ছে খাবন মারো, আর কিছু না। পরীক্ষার আগে দেখতে হবে না? পরীক্ষার আগেও দেখবা না। ইনশাআল্লাহ দেখবো। এরপরে তোমার আম্মা পরীক্ষার পরে বলবে আপনাদের কিছুই পারেন না। মা থেকে আশায় ছেড়ে দিচ্ছে হাফ ইয়ারলি। আসলে ছাড়ে না, আমি বুঝতেছি না ছাড়তেছে না কেন। আসো, এটা কি, এটা কি এরকম গ্যাস, এটা কি এরকম গ্যাস, জানি না। সুন্দর সুন্দর গ্যাস। কি বলতেছি না, না বলতে চিটিং করেছে তো বলে লিখে আসি কোনো মতে। আম্মু চিটিং করার জন্য লাগে, সেটার জন্য স্কিলস লাগে। আমার তুমি কি চিটিং করতে পারো না? না, আমি ওদেরকে দেখে আসি আরো। এটাকে বলা হয় মনোঅ্যাটমিক গ্যাস। কি বলা হয়? মনোঅ্যাটমিক গ্যাস। মনোঅ্যাটমিক গ্যাস বুঝো? জি। যে গ্যাসটা হওয়ার জন্য একটা অ্যাটমই যথেষ্ট। বুঝা গেছে? এক্সাম্পল বলো কি? হিলিয়াম। 'হিলিয়াম, 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 'হি
ডায়াটমিক। হচ্ছে অক্সিজেন। ডায়াটমিক গ্যাস কোনগুলো? এই দেখো না, আমরা লিখি O2 N2, এগুলো কি বলা হয়? ডায়াটমিক গ্যাস বলা হয়, ঠিক আছে। এবার আরেকটা আছে, এটা হচ্ছে পলিঅ্যাটমিক। ওটার স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে, যেহেতু পলিঅ্যাটমিক। ঠিক আছে, আসো আসো, কথা বলিও না। পলিঅ্যাটমিক, পলিঅ্যাটমিক হচ্ছে কি? পলিথিন কি গ্যাসিয়াস গাদা? কেমনে ভাই, এটা তো ট্রাইঅ্যাটমিক হওয়ার কথা। পলি মানে কি? দুইটার থেকে বেশি। দুইটার থেকে বেশি, ঠিক আছে। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা তো বোঝার চেষ্টা করো। তোমার এটা কি একটা মনোঅ্যাটমিক গ্যাস, এটা কি একটা মনোঅ্যাটমিক গ্যাস। ও এক্স অ্যাক্সিস বরাবর যাইতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর যাইতে পারে, জেড অ্যাক্সিস বরাবর যাইতে পারে। ও এক্স ওয়াই প্লেনে যাইতে পারে, ও এক্স জেড প্লেনে যাইতে পারে, ও ওয়াই জেড প্লেনে যাইতে পারে। তো যেদিক দিয়ে যাক, ও হয় এক্স অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, না হয় ওয়াই অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, না হয় জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে। যখন সে এক্স ওয়াই প্লেনে যাচ্ছে তখন সে একই সময় এক্স ওয়াই দুইটা প্লেনে যাচ্ছে। যখন সে এক্স জেড প্লেনে যাচ্ছে তখন সে একই সময় এক্স জেড অ্যাক্সিস দোনোটা দিয়ে যাচ্ছে। যখন সে ওয়াই জেড প্লেনে যাচ্ছে তখন সে একই সময় ওয়াই আর জেড অ্যাক্সিসের দিকে যাচ্ছে। বুঝে গেছে? তাহলে সে কয় ডিরেকশনে যাইতে পারে? 3 ডিরেকশনে যেতে পারে। তিন ডিরেকশনে যেতে পারে। কয় ডিরেকশনে? 3 ডিরেকশনে। তাই বলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে? 3 হবে। তাহলে মনোঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম কি হয়? 3 হয়। মনোঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়। বুঝে গেছে? মনোঅ্যাটমিক গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হবে। মনোঅ্যাটমিক গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হবে। এখন বলো ডায়াটমিকের কত হবে? 6। ডায়াটমিকের হবে হচ্ছে 5। কত? 5। ডায়াটমিকের হবে হচ্ছে 5। ডায়াটমিকের হবে হচ্ছে 5। এবার বলো পলিঅ্যাটমিকের কত হবে? হ্যাঁ? 7 কেন হবে? চিন্তা ভাবনা করে বলো। এটা হবে হচ্ছে আমাদের 5। ব্যাখ্যা করতে পারবা কেন 5 হবে? পারবা না, কেন পারবা না? কি পারবা? পড়ার নাই। তোমার কাছে পড়াইতে হয় সবকিছু? হ্যাঁ। পড়াইতে হয় না। এটা হচ্ছে তোমার কত? ডায়াটমিক, আমি নিজেও ভুলে গেছি পলিঅ্যাটমিক একটা, ঠিক আছে। আমি নিজেও কনফিউজ করে দিয়েছো তুমি আমাকে। এখানের মধ্যে না, এটা না। আচ্ছা এখানে হবে কোথাও, ঠিক আছে। এত তার আমরা সার্চ করে দেন। ওকে গুগল হোয়াট ইজ ডায়াটম। আমাদের বইয়ের মধ্যে ভুলও থাকতে পারে, তো আমরা ভুলটা শেখার চেষ্টা করবো। বুঝে গেছে? ক্লিয়ার? আসো। তুমি চেক কর না, তো এটা তোমার হয়তো 7 হবে বা 6 হবে। বুঝে গেছে? মানে এটা এগুলো কি? এগুলো হচ্ছে যে যতভাবে তোমার গ্যাসটা মুভ করতে পারতেছে, ঠিক আছে। ক্লিয়ার? তো জাস্ট মুখস্থ রাখো কোনটার জন্য কি হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম জাস্ট পড়া দিচ্ছি আপনাকে, এটা তোমার এখানকার টপিক ছিল না। বলো টেম্পারেচার রাইজ করলে ডিউ পয়েন্ট কি রাইজ করবে নাকি করবে না? হ্যাঁ, কি দিয়ে ধরো কোন একটা স্পেসের টেম্পারেচার রাইজ করছে, ডিউ পয়েন্ট রাইজ করবেন, ডিউ পয়েন্ট তো সেমই থাকবে। শাবাশ, ভেরি গুড। টেম্পারেচার রাইজ করলে অথবা টেম্পারেচার চেঞ্জ হলে, টেম্পারেচার চেঞ্জ হলে, টেম্পারেচার রাইজ করুক অথবা টেম্পারেচার ফল করুক, ডিউ পয়েন্ট কি থাকে? কনস্ট্যান্ট। ডিউ পয়েন্ট থাকে হচ্ছে কনস্ট্যান্ট। বুঝে গেছে? ওয়াশরুম থেকে আসি ভাইয়া, না, জোরে ধরছে, এখানে হয়ে গেলে সমস্যা। আমার থেকে ক্লিন করতে হবে। আপনার এরপরে হচ্ছে সামারের মধ্যে ডিউ পয়েন্ট, সামারের মধ্যে ডিউ ড্রপস তৈরি হয়? হয় না, কেন তৈরি হয় না? গরম। গরম হলে কি হয়? ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক আছে। ক্যাপাসিটি বেড়ে গেলে জানি না ভাইয়া, বের করছে। যাও।
তোমার এখানে কি এস পেন কাজ করে না? তো তো বের হয় না যে? বের হয় না যে এটা তো ডিফারেন্স করি আদি বের করি কি কম্পাস কি বের করো তো? চলো তো লিখা যায়? হাতে লিখতে হবে তাহলে তুমি আমাকে একটা নোট সাজেস্ট করো, নোট কোনটা নেওয়া যায়? কিসের স্যামসাং। ওয়াও, তো ধরো স্ক্রিন লাইট। আমার আনাই তো আমার বাম সাইডের স্ক্রিনটা চলে না তো আমি এটা এস পেন বের করি ওয়াও, এরপরে খুব ছোট একটা পেন, বাট প্রেসার সেন্সিটিভ, সবচেয়ে মজা লাগতেছে এটা, প্রেসার সেন্সিটিভ পেন। এর সিরিজ গুলো ভালো তো মোটামুটি আমার তো জাস্ট টু ওল্ড না, ওই যুগ হিসেবে এইরকম প্রেসার সেন্সিটিভিটি এটা খুবই সেরা। ওয়াও, এত সুন্দর মধ্যে এরকম একটা কিনে স্টুডেন্ট করাতে পারি। মোবাইলের থেকে হ্যাঁ, অনলাইন ক্লাস। মোবাইল মনে থেকে যায় এটা বেটার না? কিন্তু আনকমফোর্টেবল এত আনকমফোর্টেবল, মোবাইল নিয়ে বিরাট। নেন তাইলে এখন মনে হয় 23 বেরিয়েছে মনে হয়। না, আমার কাছে জাস্ট এটাই লাগতেছে দিন শেষে, তো আমি একটু পুরান মডেল নিলেও সমস্যা নেই। নোট তাহলে কোনটা নেন নেওয়া যায়? তাহলে 7 হচ্ছে সবচেয়ে খারাপটা পড়ছে বললে এটা ব্লাস্ট করে তাহলে আপনি 8 নেন 8 9 আচ্ছা, এখন এটাকে কিভাবে বন্ধ করবো? ঢুকাই দিবেন আর কিছু না? কল আসছে? হাউ ক্যান ইউ কল ইউরসেলফ? না I'm not it's not মানে that আমার খালামুনির হ্যাঁ, মেয়ে তো ওটার নাম মাইসেলফ দিয়ে সেভ হয়েছিল কেন জানি আই ডোন্ট নো ঢুকেন না বেশি ঢুকেন না এরকম ঢুকেছি, বেশি ঢুকেছি। এটা বেশি এখন বের করতে পারবো না কেন বেশি ঢুকেছি? তুমি ওই অবস্থাতে বের করতে পারলে এই অবস্থায় কেন পারবে না? ওটা তো আরো বেশি না না ঢুকেছি দেখো। ওইটা ওইটা মানে একটু হালকা এরকম বাইরে থাকে আমি যখন ঢুকাই তখন এরকম বাইরে থাকে হঠাৎ করে ভুলে দিলে প্রেশার করে ঢুকে যায় পুরাটাই এখন পুরো সবসময় আনঅ্যাটাচ করে রাখতে পারবো না কারণ নোটিফিকেশন আসে আসো, হুম টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার কমলে ডিউ পয়েন্ট কি থাকে? একই থাকে। বুঝা গেছে? জি ভাইয়া এরপরে বলো,
হুম সামারের মধ্যে নো ডিউ কেন? কারণ টেম্পারেচার বেশি। হুম নো ডিউ ইন সামার কেন? কারণ টেম্পারেচার বেশি। বিকজ টেম্পারেচার কি হবে? টেম্পারেচার বেশি। দেখতে পাচ্ছি হতে বিকজ টেম্পারেচার হাই। তো টেম্পারেচার হাই হলে কি হয়? টেম্পারেচার হাই হলে ক্যাপাসিটি বেড়ে যায়। ক্যাপাসিটি বেড়ে গেলে আনস্যাচুরেটেড হয়ে যায়। বুঝছো নি? এরপরে হচ্ছে যে ক্লাউডলেস নাইটের মধ্যে ডিউ বেশি কেন? ক্লাউডলেস নাইটের মধ্যে ডিউ বেশি কেন তৈরি হয়? ক্লাউডি নাইটের তুলনায় ক্লাউডলেস নাইটে ডিউ কি হয়? বেশি তৈরি হয়। অ্যামাউন্ট অফ ডিউ, কারণ হিট ইনসুলেটর নাই ওখানে অ্যামাউন্ট অফ ডিউ ক্লাউডলেস নাইটে কি হবে? ক্লাউডলেস নাইটে বেশি হবে। ক্লাউডলেস নাইটে বেশি হবে। ক্লাউডলেস নাইট, ক্লাউডি নাইট। বুঝে গেছে? কেন বেশি হবে বলো? হিট ইনসুলেটর নাই হিট ইনসুলেটর নাই এই জন্য। ঠিক আছে, তাহলে ক্লাউডলেস নাইটের মধ্যে তুমি দেখো কি হচ্ছে। ক্লাউডলেস নাইট, আচ্ছা ক্লাউডলেস নাইটেরটা করি। আচ্ছা ক্লাউডলেস নাইটেরটাই করে আসো। ক্লাউডলেস নাইট তোমার এখানের মধ্যে কি আছে? তোমার এখানের মধ্যে নো হিট ইনসুলেটর বলতে পারো, নো ক্লাউড অথবা নো হিট ইনসুলেটর। তো নো ক্লাউড, তুমি আগে বলেছো ক্লাউডলেস নাইটে কি নাই? ক্লাউড নাই। তো ক্লাউড না থাকা মানে কি? ক্লাউড কি একটা হিট ইনসুলেটর না? তো তোমার কাছে ওই জিনিসটা লিখতে হবে, কোনো ক্লাউড নাই। দ্বিতীয় কথা হচ্ছে কি, ক্লাউড কি? হিট ইনসুলেটর। হিট ইনসুলেটরে কি করে? হিট ইনসুলেটরে টেম্পারেচার বাড়ায় দেয়। যেহেতু এখানে হিট ইনসুলেটর নাই, তাহলে টেম্পারেচার কি হবে? টেম্পারেচার ফল করবে। টেম্পারেচার ফল করলে তোমার ক্যাপাসিটি কি হবে? ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমে গেলে একটা সময় আসবে যখন কি হবে? ক্যাপাসিটি কন্টেন্টের সমান হয়ে যাবে। ক্যাপাসিটি কন্টেন্টের সমান হয়ে যাবে। তো ক্যাপাসিটি যখন কন্টেন্টের সমান হয়ে যাবে, তখন ব্যাপারটা কি হয়ে যাবে? তখন এটা স্যাচুরেটেড হয়ে যাবে। আর স্যাচুরেটেড অবস্থায় কি তৈরি হয়? ডিউ তৈরি হয়। বুঝা গেছে? কত সুন্দর করে করে লিখে দিচ্ছি, তাও স্টুডেন্টরা যদি না পারে। তার বাইরে চলে আমি কি বলছি আমি পারি না, আপনার কয়েক বিচ্ছিরি হয়েছে বলে স্টুডেন্টরা পারে না, কিছু পারে না, পড়ালেখা করে না। তো পড়ালেখা করতে হবে। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ঘুম কয় ঘন্টা? ধর ঘুম হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে? ঘুম কয় ঘন্টা? 8 ঘন্টা। আর কত বাকি? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে কলেজ কয় ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই 8 ঘন্টা ঘুমাও, বাদ দিনে বাকি আছে 16 ঘন্টা। কলেজ কয় ঘন্টা? 10টা থেকে শুরু করলে 10টা থেকে 2টা মনে করেন। 10টা থেকে 2টা, তাহলে তো একদম কলেজ তো নাই বলতে গেলে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। কলেজ মাত্র 4 ঘন্টা, তাহলে তোমার কাছে আছে কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা। তো 12 ঘন্টা কি প্রেপে নেবার জন্য ধরেন না 2 ঘন্টা আরো এক্সট্রা দেন। তো 12 ঘন্টার মধ্যে কি পড়ালেখা করা যায় না? ভাত পানি তো গোসল গাছল ওগুলো করার দরকার নাই। জঙ্গলি হয়ে যেতে হয়, একদম জঙ্গলি হয়ে যেতে হয়। পড়ালেখা করতে হয়, শুধু পড়ালেখা করবা। এইচএসসি সময় দেখতে হবে আর কি ওরকম পড়ালেখা আমি করেন 4 ঘন্টা এইচএসসি সময় কি তোমার মনে করো যে এইচএসসি আগামী মাসে, তোমার কি মনে হয় এইচএসসি খুব দূরে? আমি তোমাকে বলি, আমার ফুফা তখন প্যানিক অ্যাটাকে বেহুশ হয়ে যেত। আমি, আমার রেকর্ড আছে, আমি আমার ফুফা তখনকে একবার 8 ঘন্টা পড়াইছি। এরপরে ও আমার সামনে কোল্যাপস করছে। ইনফরমেশন নিতে 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 এখন আমি পড়াচ্ছিলাম 8 ঘন্টা, এর আগে থেকে ও পড়ে ফেলছিল 12 ঘন্টা একটানা। তাও এ প্লাস তো দূরের কথা, এ প্লাসের ধারে কাছেও ছিল না। 4.25। তুমি কি মনে করছো? খেলা মনে করতেছো? এর কথা আপনার উপর দোষ করে নাই কি আর আমি না থাকলে ফেল করতো? স্টুডেন্টের উপর নির্ভরশীল না। হুম, এত এফোর্ট দিয়েও পাস করে না, আমাদের পড়ালেখা বন্ধ করে দেওয়া উচিত। অবশ্যই করে দিব করে যাও। এরপরে আপনার বেতনের কি হবে সেই জন্য আমার টিউশনের অভাব নাই। না থাকবে আপনার জন্য। ও আমার জন্য মায়ের দিও ধরে, বুঝছো? আমার উপর কারণ দয়া মায়া করতেছে না। আসলে স্কিন ফিলস ড্রাই ইন উইন্টার কেন? ইয়া পাইতে হবে না, কেন? নিতে হবে না ভাইয়া হ্যাঁ, করার জন্য। স্কিন ফিলস ড্রাই ইন উইন্টার কেন? স্কিনের মধ্যে হিউমিডিটির জন্য আর কি। প্রথম কথা হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি কি কম কম। রিলেটিভ হিউমিডিটি কম হওয়ার কারণে তোমার কন্টেন্ট কি, কন্টেন্ট এর মধ্যে কি খুব কম না? জি
ক্যাপাসিটি অনেক বেশি না, জি ক্যাপাসিটি অনেক বেশি না, হুম, ক্যাপাসিটি অনেক বেশি, কন্টেন্ট খুব কম। হুম, তাই বলে কি করে ফেলে, তাই বলে তোমার এয়ার কি করে ফেলে, তোমার স্কিন থেকে ওয়াটারটাকে অ্যাবজর্ব job করে ফেলে, করবে। অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে, তাহলে তুমি এটা এভাবে লিখবা। এই নিপটা যখন ঠিক মানে ভোতা ছিল না, পয়েন্টেড ছিল, তখন এটা এরকম করে এই পেনটা এটা থাকতো। এটা থাকলে কিন্তু লিখাও সুন্দর হয়, সবকিছু ভালো হয়। দেখবা, এই রিলেটিভ হিউমিডিটি কম, কন্টেন্ট কম, ক্যাপাসিটি বেশি। তো এয়ার কি করবে, এয়ার অ্যাবজর্বস, এয়ার অ্যাবজর্বস, এয়ার অ্যাবজর্বস, এয়ার অ্যাবজর্বস, এয়ার অ্যাবজর্বস ওয়াটার ফ্রম স্কিন, এয়ার অ্যাবজর্বস ওয়াটার ফ্রম স্কিন, এয়ার অ্যাবজর্বস ওয়াটার ফ্রম স্কিন, এয়ার অ্যাবজর্বস ওয়াটার ফ্রম স্কিন। আমি বুঝি নাই। মানে তোমার যদি এই কার্সারটা থাকে, হুম, হ্যান্ডরাইটিং ভালো হয়। আর যেমন ধরো খুব অল্প জায়গায় লেখা যায়, কার্সার না থাকলে করা যায় না। এন্ড বিষয়টা হচ্ছে যে আমি যদি এটাকে উপরে তুলি, কার্সার গায়েব হয়ে যাবে। ঠিক আছে, কার্সার চাইলে আমি এখন আনতে পারবো। এই দেখছো কার্সার চলে আসছে। কার্সার আনার জন্য তো আমার কাছে এটা দেওয়াইতে হবে। মানে তুমি এটা কার্সার আনার জন্য। বোধা হবে না তো কি ভাই, আপনি যে কম করে দাড়ির মধ্যে এরকম কম করতেছেন, এরকম কম করতেছেন। হাইরে এরকম বলে দাড়ির মধ্যে করতেছেন, হাইরে বেশরম। আবার তুমি মনে করাইছো আর কি করতাম। এর হচ্ছে which one is more crucial between absolute humidity আর relative humidity, বলো। সোশ্যাল বিটুইন কি অ্যাবসলিউট Absolute humidity and relative humidity. রিলেটিভ হিউমিডিটি। Relative humidity more crucial. জিজ্ঞেস করিনি না কেন, আমি এমনি মানে বেরিয়ে পড়াচ্ছেন রিলেটিভ হিউমিডিটি সেজন্য বলছি। বলো কেন? ডাব্লিউ লিখতেন ভাইয়া, বিটি 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 ডাব্লিউ লিখলে মানে বিটুইন বুঝে যেত, আপনি এটা এন দিয়ে, আমি তো বুঝতেছি না। কেন বলো কেন অ্যাবসলিউট হিউমিডিটি কেন অতটা ক্রুশাল না? কারণ আপনি রিলেটিভ হিউমিডিটি বেশি পড়াইছেন। রিলেটিভ হিউমিডিটি দিয়ে তুমি বলতে পারতেছো যে তোমার মানে তুমি অনেক কন্টেন্ট কিছু বলতে পারতেছো। অ্যাবসলিউট হিউমিডিটি দিয়ে কি বলা যায়? অ্যাবসলিউট হিউমিডিটি কি? অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে তোমার দিন শেষে কি বলে, অ্যাবসলিউট হিউমিডিটি দিন শেষে তোমাকে বলা হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার ব্যাপার। বুঝা গেছে? জি মাস বাই ভলিউম মানে কি ডেনসিটি না? হুম ডেনসিটি অফ ওয়াটার ব্যাপার ছাড়া তুমি কিছু জানতেছো? জানতেছো না। কিন্তু রিলেটিভ হিউমিডিটি থেকে তুমি কি কি জানতে পারো? রিলেটিভ হিউমিডিটিতে তুমি অনেক কিছু জানতে পারো। প্রেশার মাস। না না না, ওরকম না। রিলেটিভ হিউমিডিটি থেকে তুমি জানতে পারো যে কখন ডিউ ফর্ম হবে। হুম হুম ডিউ কি ফর্ম হবে নাকি হবে না, টেম্পারেচার বাড়ালে ডিউ ফর্ম হবে নাকি টেম্পারেচার কমাইলে ডিউ ফর্ম হবে। হুম, ঠিক আছে, জি এরপরে তোমার যদি রিলেটিভ হিউমিডিটি ফল করে তুফান হবে, বৃষ্টি হবে নাকি কি হবে, এগুলো তুমি বুঝতে পারবা। জি এইসব জিনিস তুমি কি দেখে বুঝবে? এইসব জিনিস তুমি বুঝবে মূলত ওয়েদার হচ্ছে ফোরকাস্ট। সিকিউ দেখে। সিকিউর সময় যেটা যখন যেটা বলে ওটা মুখস্থ করে ফেলবা। যদি বলে যে এটা হঠাৎ করে কমলে এটা হবে, তাহলে মাথায় রাখবে এটা হঠাৎ করে কমলে এটা হয়। বুঝা গেছে? ফিজিক্স এর ভাই ওই বইটা কোন বইটা? আপনি একটা দিয়েছিলেন যে ওটা কোথায়? আমি কোন বই দিছি তোমাকে? আমাকে একটা ফিজিক্স এর একটা ইয়াদ দিছিলেন না, কি? ইউএসটিসি নাকি কি একটা, কে কার একটা কোন একটা ভাইয়ার বই দিছিলেন না আমাকে ফিজিক্স এর, একটা ছোট বই যেখানে সিকিউস লেখা ছিল ফিজিক্স এর, প্যারালাল টেক্সট। মনে হয়। তোমাকে প্যারালাল টেক্সট দিছি নাকি? একটা বই দিছিলেন মাহি, দেখো তো। মাহি ভাই না দেন নাই তো, নিয়ে গেছেন না। আচ্ছা, ওটা কোয়েশ্চেন ব্যাংক বলে এটাকে। হ্যাঁ কোশ্চেন ব্যাংকটা কোথায়? ওর কাছে। মাহি মাহি হ্যাঁ, আমি তোমাকে পিডিএফ দিতে পারবো তো যদি লাগে। 2023 এর প্রশ্ন থাকলে যে ওটাতে কোয়েশ্চেন 2023 এর প্রশ্ন নাই। 2023 এর প্রশ্ন পৃথিবীতে শুধু এক জায়গায় আছে, সেটা হচ্ছে আমার পিডিএফ। ফোন কেটে দাও, টেক্সট করে বলে দাও যে ইউর কল লেটার। আপওয়ার্ড টেক দিবে না। ইয়া আমার এখন চার্জ বলো, চলে যাবে এখন সেজন্য। সমস্যা নাই। কত পার্সেন্ট আছে? 14% কতক্ষণ টিকে? 1 ঘন্টা টিকবে না কেন? বেশি থেকে বেশি 5 মিনিটস। বেশি থেকে বেশি 5 মিনিট। কিরে তোমার অক্সিজেন কই? অক্সিজেন দিয়েও কাজ হবে না, এখন বন্ধই হয়ে যাবে, আপনি যদি ইউজ করেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দেখি ওল্ড মডেল বলে। অক্সিজেন দিয়ে কতক্ষণ টিকে। ওকে, লেটস সি। আসো, যদি টিকে তাহলে মনে করো তুমি আসতে ফাঁকিবাজ। না তুমি সত্যি, না পড়ার জন্য তুমি বলছো। না এটা কিছুক্ষণ পরে 2% হয়ে যাবে, এরপর বন্ধ তো হয়ে যাবে। রিলেটিভ হিউমিডিটি দিন শেষে কি নিয়ে আইডিয়া দে, ডিউ পয়েন্ট নিয়ে আইডিয়া দে। এরপরে আইডিয়া দে কোন কোন অ্যাটমসফিয়ার কমফোর্টেবল আর কোন অ্যাটমসফিয়ার কমফোর্টেবল না। বুঝা গেছে? এটা নিয়ে আইডিয়া দে। প্রথমে আইডিয়া নে ডিউ পয়েন্ট নিয়ে, এরপরে আইডিয়া দে কি নিয়ে, কমফোর্টেবল না নিয়ে। বুঝা গেছে? দুইটা পয়েন্ট বুঝা গেছে? জি ভেরি গুড। এরপরে কি নিয়ে আইডিয়া দে রিলেটিভ হিউমিডিটি? জানি না। রিলেটিভ হিউমিডিটি এরপরে কি নিয়ে আইডিয়া দে, জানো না? কেন জানো না? ডিউ পয়েন্ট, ফগিনেস, ডিউ পয়েন্ট, কমফোর্টেবল, ওয়েদার ফরকাস্ট। ওয়েদার ফোরকাস্টের মতো সবগুলোই তো চলে আসছে। অবশ্যই।
ওই যে ফোকাস লিখি তোমার রিলেটিভ হিউমিডিটি বেশি হওয়া মানে কি হয় তুমি আরে কি বলবো আমি আর আচ্ছা বাদ দাও রিলেটিভ হিউমিডিটি দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি এটা জিনিস বি নাম্বারের কোশ্চেন এনে এত কিছু লিখতে হবে না বল এবার ইকুইপার্টিশন অফ এনার্জি এটা দিয়ে কি বুঝো জিন্দেগিতে পড়ে নেবে আমার তো জিজ্ঞেস করি না এটা ইকুইপার্টিশন অফ এনার্জি হোয়াট ইজ ইকুইপার্টিশন অফ এনার্জি হোয়াট ইজ ইকুইপার্টিশন ইকুয়াল এটা পড়ো নাই এটা কেন পড়ো না এটা তো ভার্সিটিতে ভাগ আছে এনার্জি আমি আর কি বলতো আমি তুমি যদি ভার্সিটি ফার্স্ট ইয়ারে ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো তাহলে তোমার কাছে এটা পড়তেই হবে শেষ আর হ্যাঁ? বলিয়েন না হ্যাঁ মেডিসিন যদি কলেজে পড়ার আগে ভার্সিটিতে পড়ে আসবে না তুমি তুমি মনে করো না যে আমি স্কুলকে বলে ভার্সিটি বলছি আমি ভার্সিটি বলতেছি ঠিক আছে দেখো ডিগ্রি অফ ফ্রিডম চলে আসছে অলরেডি এটা 23-এ আসছিল ময়মনসিংহ বোর্ড বই আছে কি কি বইয়ে থাকতো ইকুইভ্যালেন্ট অফ এনার্জি আচ্ছা তো ডিগ্রি অফ ফ্রিডম আছে না আছে তো তুমি যদি কোন একটা মোট কথা হচ্ছে দেখো তোমাকে আমি তোমার বিষয়টা বলি তোমার একটা সিস্টেমের এনার্জি আছে না জি বলো গ্যাসের কয় ধরনের কাইনেটিক এনার্জি থাকে গ্যাসের কয় ধরনের কাইনেটিক এনার্জি থাকে আচ্ছা বাদ দাও তো অত কিছু বুঝাইতে বুঝাবো না জাস্ট সহজ ভাবে বলি তোমার একটা সিস্টেম আছে সিস্টেম তো বুঝো স্পেস আন্ডার অবজারভেশন তো কোন একটা সিস্টেম আছে আচ্ছা ধর একটা সিস্টেম ড্র করি আমরা একটা সিস্টেমকে আমরা ড্র করি ঠিক আছে এটা কি একটা সিস্টেম ঠিক আছে সিস্টেম একটা সিস্টেমকে আমরা ড্র করলাম একটা সিস্টেমকে আমরা ড্র করলাম বুঝা গেছে এটা হচ্ছে কি একটা সিস্টেম হ্যাঁ এই সিস্টেমের মধ্যে তোমার কি থাকবে এই সিস্টেমের মধ্যে তোমার মলিকিউল থাকবে না গ্যাস মলিকিউল থাকবে না এখানে গ্যাস মলিকিউল থাকবে এখানে গ্যাস মলিকিউল গুলো থাকবে মানে গ্যাস মলিকিউল তোমার হয়তো হবে মনোঅ্যাটমিক না হয় হবে ডায়াটমিক না হয় হবে পলিঅ্যাটমিক বুঝা গেছে তার মানে তোমার গ্যাস মলিকিউল ডায়াটমিক হলে এটা ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে 5 যদি মনোঅ্যাটমিক হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম আসবে 3 বুঝা গেছে এখন বিষয়টা হচ্ছে এটার যে এনার্জিটা আছে ডিগ্রিজ অফ ফ্রিডম কি টাইপস অফ মুভমেন্ট তো এটার যতটুকু এনার্জি আছে ওই এনার্জিটা ইকুয়ালি ইউজ হবে ফর ইচ টাইপ অফ মুভমেন্ট বুঝা গেছে না বুঝা যায়নি যেমন ধরো এটা হচ্ছে কি মনোঅ্যাটমিক জি ধরো এটা কি মনোঅ্যাটমিক মনোঅ্যাটমিক আসো ধরো এটা হচ্ছে মনোঅ্যাটমিক গ্যাস তাইলে এখানের মধ্যে তোমার সিস্টেমের এনার্জি কত হবে সিস্টেমের এনার্জি ধরো হচ্ছে তোমার 30 সিস্টেম এনার্জি কত সিস্টেম এনার্জি হচ্ছে ধরো 30 জুল হ্যাঁ তাহলে এখানের মধ্যে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে কি বুঝবা ways in which the gas molecules can move তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত 3 ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3 মাথায় রাখবা যে তিন ধরনের মুভমেন্টের জন্য এই 30 জুল ইকুয়ালি ইউজ হবে মানে প্রতি মুভমেন্টের জন্য কত জুল ইউজ হচ্ছে 10 জুল ইউজ হচ্ছে বুঝা গেছে ক্লিয়ার জি না ভেরি গুড তো এর মধ্যে দিয়ে আমাদের বি নাম্বারের সবকিছু শেষ এখন আমরা কিসে যাব সিকিউ তে যাব সিকিউ পড়বো আমরা সিকিউ শেষ করে এরপর আমাদের চ্যাপ্টার শেষ এখন কয়টা বাজে 1টা বাজে তাহলে আমরা সিকিউ আর কয় ঘন্টা পড়বো 1 ঘন্টা পড়বো আপনারা বলছেন আজকে 1:30 পর্যন্ত আজকে রাতে উঠতে পারবা কালকে আমার আইসিটি পরীক্ষা একটু আমাকে ইয়া দেন আরে সেটা তো শেষ হয়ে যাবে এখন যদি বসে শেষ হয়ে যাবে না এট লিস্ট 5-6 ঘন্টা তো লাগবে ভাই একটা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে রাতে কি করবা আইসিটি পড়বা আমি কি আরো বিশেষ করে দিয়েছি জানো কেমন কনফিডেন্স তুমি সিডি পারবা না স্যার একটু বেশি রুট না যদি ভেক্টর শেষ হয়ে যায় তাহলে 3টা চলে আসবে আমার মানে 2টা চলে আসবে সিকিউ ওকে ভেক্টর থেকে আর 2টা ঠিক আছে এখান থেকে ম্যানেজ করব তোমার বাসাতে টাইপ চার্জার টাইপ আছে রাখতে চার্জার সামনে নিয়ে গেছে খুব সম্ভবত আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা করতে পারি তাহলে না দরকার নেই আমরা এখানের মধ্যে মাত্র 1 ঘন্টা 14 মিনিট পরে তার মানে আরো 1 ঘন্টা পড়ানো যায়